অসভ্য বেয়াদব কোথাকার। ম্যামকে রেসপেক্ট দিতে জানো না, কাকে কি বলতে হয় সেটাও জানো না। তোমাকে কলেজে অ্যাডমিশন দিয়েছে কে? সরি ম্যাম। ফাদ্দার যদি এসব করতে দেখি সোজা কলেজ থেকে রেজিস্ট্রেট করে দিব। দোস্ত দেখলি তো কেমন অবস্থা তোরও পরিণীতি। আমি এরকমই দেখতে পাচ্ছি, তাই সুযোগ থাকতে কেটে পড়, ম্যামের স্বপ্ন দেখা বন্ধ কর। শালা, তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো? কই আমাকে একটু হেল্প করি তা না, উল্টা আমাকে ভয় দেখাচ্ছিস। বন্ধু বলেই তোর ভালো চাই, তাই সাবধান করছি। একদিন ফ্যাক আইডি থেকে আমার কলেজের ম্যাডামকে আই লাভ ইউ লিখে তৈরি করে আইডি লগ আউট করে দিলাম। এখন অনেকটা ভয় লাগছে, যদি ম্যাডাম জানতে পারে তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে না, কারণ ম্যাডাম অনেক রাগী। কিন্তু ম্যামকে আমার অনেক ভালো লাগে। প্রথম দেখাতে ওনার প্রতি 1 কেজি ক্রাশ খেয়ে বসে আছি। যাই হোক, আপনাদের পরিচয় দিয়ে দিই। আমি রাকিব, এবার অনার্সে ভর্তি হয়েছি বগুড়া আজিজুল হক কলেজে। পড়াশোনার পাশাপাশি টুকটাক কবিতা লিখতে ভালোবাসি, কিন্তু একটা দুষ্ট আর চঞ্চল স্বভাবের আমি। আর যাকে প্রপোজ করলাম ওনার নাম পরি। নাম যেমন পরি, দেখতেও তেমনই পরীর মতো। আমি মূলত কলেজে প্রতিদিন যাই ম্যামকেই দেখতে। পড়ার সময় ম্যামের কথা মনে পড়তেই ফ্যাক আইডি দিয়ে ম্যামকে এই কথাগুলো লিখলাম। সামনে আমার মাসিক এক্সাম, তাই একটু পড়তে হচ্ছে। পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। এই রাকিব, ওর বলছি, না হলে পানি এনে বিছানায় ঢেলে দিব। আম্মু দাঁড়াও না, আর একটু ঘুমাই, খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। দাঁড়া, তোর স্বপ্ন আমি বের করছি। এক্সাম দিতে যাবি কখন? বলে আম্মু ঝাড়ু থেরাপি দিতে লাগলো। আমি তখনই উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আম্মুর গলায় রাগ থাকলেও মায়া অনেক বেশি। মাথায় তখনও একটা আতঙ্কই ঘুরছে, পরি ম্যাম আমার ফ্যাক আইডির সেই আই লাভ ইউ মেসেজটা দেখেছি কিনা। যাই হোক, ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে নিলাম। কলেজ যেতে ইচ্ছে করছিল না, কিন্তু একটাই টান, পরি ম্যাম আর বোরিং এক্সাম। তাই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে এক জমালে ঢুকতেই বুকের ধুকপুকানি দ্বিগুণ। পরি ম্যাম এসেছেন আগেই। টিচার ডেস্কে বসে কী যেন দেখছিলেন, চোখ মুখ গম্ভীর, কিন্তু আমার চোখে ঠিক যেন একটা জ্যোতির মতো লাগছে। এই চোখ দিয়ে আমাকে ঘায়েল করে দিতে পারে। হঠাৎ ম্যাম আমার দিকে তাকাতে আমি তড়ি করে মাথা নিচু করে ফেললাম। মনে হচ্ছিল যেন চোখ দিয়ে আমার অপরাধ বের করে ফেলবে। এক্সাম চলছিল, অথচ আমার খাতা সাদা, মন ভর্তি শুধু পরি ম্যামের মুখ আর গত রাতে সেই SMS এর ভাবনা। ম্যাম কি আমাকে চিনতে পারবে? হঠাৎ ম্যাম আমার কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি লিখছো না কেন? ম্যামের কথায় থতমত খেয়ে গেলাম। আসলে ম্যাম, কিছু মনে পড়ছে না। টেনশন করো না, ভেবে চিন্তে উত্তর দাও। ওকে ম্যাম। এক্সাম শেষে সবাই বেরিয়ে গেল। আমি একটু ধীরে ধীরে ম্যামের পিছনে। ম্যাম আজকেও শাড়ি পরে এসেছে। মনে হয় আমাকে মেরে তবেই ক্ষান্ত হবে ম্যাম। যাই হোক, আর কিছুক্ষণ ক্যাম্পাসে থেকে বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর মোবাইল হাতে নিয়েই ফ্যাক আইডিতে লগ ইন করলাম। তারপর ইনবক্সে ঢুকে দেখলাম মেসেজ ডেলিভারিড হওয়া, কিন্তু সিন করেনি। বুকে হালকা আশা আর ভয় দুটোই ঢেউয়ের মতো খেলে গেল। না, হয়তো মেসেজটি দেখেনি, কিন্তু পরে যদি দেখে ফেলেন। একবার ভাবলাম আইডিটা ডিলিট করে দেই, কিন্তু তখনই আবার মনে হলো না না, যদি কোনো একদিন অলৌকিকভাবে মেসেজটা দেখে। তাই আর বললাম না। পরের দিন যথারীতি আবার এক্সাম দিতে গেলাম। এভাবে এক্সামের ঝামেলায় 7 দিন পার হয়ে গেল। আইডিতে 7 দিন আর ঢুকিনি। পরীক্ষার শেষ দিনে পরীক্ষা দিয়ে এসে বাসায় ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই আবারও গোসল করে নিলাম। গোসল করে একবারে রাতের খাবার খেয়ে আসলাম। রুমে শুয়ে আছি, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। একটাই চিন্তা মাথায় ঘুরছে, এই 7 দিনে পরি ম্যাম কি আমার মেসেজটা দেখেছেন? ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। ভয় আর কৌতূহল একসাথে বুকের মধ্যে কিল মারে। অবশেষে সাহস করে ফ্যাকাইডিতে আবারও লগ ইন করলাম। ইনবক্সে ঢুকেই আমার দম বন্ধ হয়ে গেল, কারণ দেখলাম ম্যাম SMS-টা সিন করেছে, আর ঠিক নিচে একটা রিপ্লাই। কে তুমি? গলা শুকিয়ে গেল এক মুহূর্তে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কে আমি? এই প্রশ্নের উত্তর তো দেওয়া যায়, কিন্তু দিলে তো ধরা পড়ে যাব। কিন্তু প্যাচ মেরে একটা তড়িঘড়ি করে রিপ্লাই দিলাম। একজন অনাকাঙ্ক্ষিত মানুষ, যাকে আপনি চোখে দেখেন না, কিন্তু মন দিয়ে খোঁজেন। মেসেজ পাঠিয়ে সাথে সাথে আবার লগ আউট করে দিলাম। না জানি ম্যাম আবার কী পাল্টা প্রশ্ন করে বসেন। তারপর ফোন রেখে ম্যামকে কল্পনায় নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ক্লাসে ঢুকলাম। আজকে পরি ম্যামের ক্লাস আছে, তাই তো আমি আজকে তাড়াতাড়ি এসেছি। আমার এক বন্ধু আছে, ওর নাম সাকিব। ও আজ আসেনি, তাই একাই জানালার পাশে 3 তলার ক্লাসে বসে আছি। ভিতরে ভিতরে ম্যামকে দেখার জন্য একদম আগুন ধরছে। ম্যাম ক্লাসে ঢুকলো আজও এক অসাধারণ সাজে। গাঢ় নীল শাড়ি, হালকা কাজ করা ব্লাউজ, কানে ছোট দুল, চোখে গম্ভীর একটা মায়া। মনে হচ্ছিল পুরো ক্লাসের আলো নিভে গেলেও ওনার সৌন্দর্যে আলো ফুটবে।
আমি জানালার পাশে বেঞ্চে বসে চুপি চুপি একটা কবিতা লিখলাম ফোনের স্ক্রিনে। যেন অজান্তে সৃষ্টি হয়েছে কোনো পরী, যার চোখে হারিয়ে যায় শত কবি। কোনো বনে নয়, সোনালি শাড়িতে ঢাকা স্বর্ণবর্ণা। সেই ম্যাম আজ ক্লাসে এসে বসেছে মন কাড়া রঙে ভরা। কবিতাটা লিখে আমার ফ্যাক আইডি ছদ্ম কবিতা লগ ইন করলাম। তারপর কবিতাটা টাইপ করে ম্যামের ইনবক্সে পাঠালাম। তারপর সাথে সাথে আবার লগ আউট। ম্যাম পড়াচ্ছেন আর মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনে তাকাচ্ছেন। আমার বুক ধুকপুক করছে। হঠাৎ ওনার ঠোঁটের কোণে একটু হালকা হাসি টের পেলাম। উনি কি কবিতাটা পড়েছেন? হয়তো পড়েই হাসতেছেন। কবিতাটা পড়ে ম্যাম পাশে তাকাচ্ছেন আর ভাবছেন কীরকম কবিতা পাঠাচ্ছে। কিছুক্ষণ পাশে তাকিয়ে আবারও ক্লাসে মনোযোগ দিলেন। আমি একটু মুচকি হাসলাম। তারপর ক্লাস শেষ হতে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলল, কি রে, ক্লাস কেমন লাগছে? কিছুই তো জানালি না। হ্যাঁ অনেক ভালো আম্মু। কি রে, প্রেমে টেমে পড়ছিস নাকি? আম্মুর কথা শুনে কাশতে লাগলাম। কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, আম্মু কি বলো এগুলো? বলে আমি উপরে চলে গেলাম। আম্মু জোরে করেই বলল, কেউ থাকলে জানাতে পারিস কিন্তু। খেয়ে রুমে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। রাত প্রায় 12টা বাজে। চারদিকে নিঃশব্দতা। জানালার পর্দায় একটু দুলছে বাতাসে। বিছানায় শুয়ে আমি ফোনটা হাতে নিয়ে আবারও ঢুকে পড়লাম সেই রহস্যময় ফেক আইডিতে। লগ ইন করতে ইনবক্সে ঢুকে আমার চোখ আটকে গেল, কারণ পরি ম্যামের একটা নতুন মেসেজ। কে তুমি, বলছো না কেন? আমি একটু মুচকে হাসলাম। পরি ম্যাম রিপ্লাই করেছেন ভাবতেই বুকের হার্টবিটটা জোরে লাফাতে লাগলো। ম্যাম অ্যাক্টিভে আছে, তাই আমি দ্রুত SMS টাইপ করলাম, পরিচয় দিলে জাদু শেষ হয়ে যাবে ম্যাম। তখন আপনি আর কবিতাগুলো খুঁজবেন না, তার চেয়ে বরং অচেনা থেকেই থাকি আপনার ছায়ার পাশে অদৃশ্য হয়ে। মেসেজ সেন্ড হওয়ার কিছুক্ষণ পরেই পর্দায় ভেসে উঠল পরি ম্যাম ইজ টাইপিং। একটু পরেই ম্যামের রিপ্লাই এলো, তুমি কি আমার কলেজের ছাত্র? আমার আশেপাশেই থাকো? ম্যামের রিপ্লাই দেখে আমার বুক ধপাস করে ওঠে। তবে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার প্রতিদিনের হাঁটায় আমি দৌড় দেখি, আপনার চোখে রাগ দেখি, আর তার নিচে লুকানো ক্লান্তি। এসব যে জানে সে কি অপরিচিত হতে পারে ম্যাম? কিছুক্ষণ চুপচাপ, তারপর ম্যাম আবার লিখলো, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ ম্যাম। তুমি আমার রাগ খেয়াল করো? আপনি রাগেন ঠিকই, কিন্তু জানেন ম্যাম, আপনার রাগের নিচে যে কোমলতা, সেটাই আমাকে কবি বানিয়েছে। তুমি কি সব মেয়েকে এভাবে কবিতা পাঠাও? এই প্রথম কাউকে নিয়ে এভাবে লেখা। ম্যামের আর কোনো রিপ্লাই আসেনি সেদিন, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কলেজে যাবার আগে আম্মু চেঁচিয়ে উঠে আর বলে, এই রাকিব, সারাদিন মোবাইলে কি করিস? পড়তে বসিস না? কই না তো আম্মু। কলেজে পৌঁছে খেয়াল করলাম পরি ম্যাম লাইব্রেরির করিডোর ধরে একাই হেঁটে যাচ্ছেন। কাঁধে বইয়ের ব্যাগ, হাতে একটা রোল করা নোট খাতা। আলো আধারের মধ্যে তার চেহারায় একটা অদ্ভুত শান্তি। আমি দ্রুত মোবাইল বের করে চোদ্দ কবির আইডি লগ ইন করলাম আর লিখলাম, খোলা চুলে আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম। 5 মিনিট পর ম্যাম SMS সিন করে আশেপাশে তাকাতে লাগলো। তার আগে আমি লুকিয়ে পড়লাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি পরি ম্যাম ইজ টাইপিং। তুমি কি লাইব্রেরিতেই আছো? আমার সামনে আসো না কেন? সময় হলে ঠিকই আসবো। কবে সময় হবে? আমি নিজেও জানি না, যখন জানবো তখন বলবো। কলেজের লাইব্রেরির সামনে কিছু সময় অপেক্ষা করে আমি আবারও নিজের ক্লাসরুমে ফিরে এলাম। মনটা কেমন যেন উড়ু উড়ু লাগছিল। হঠাৎ আমার কাঁধে একটা চিমটি। পেছনে তাকিয়ে দেখি আমার বন্ধু সাকিব। কিরে ভাই, কি ব্যাপার? তোর প্রেমে পড়ার গন্ধ পাইতেছি। দূর, পাগল নাকি? এসব তোর ভুল বোঝা। তাই নাকি? তা ফোনটা দে তো একটু দেখি। না, ফোন দেওয়া যাবে না। এই তো ধরা খেয়ে গেলি। এখন বল, মেয়েটাকে? প্রমিস কর কাউকে বলবি না। ওকে, প্রমিস। পরি ম্যাম সাকিবের চোখ কপালে তুলে জোরে করে বলল, কি? আরে আস্তে শালা। কি বলিস এগুলো? কেন বিশ্বাস হচ্ছে না? তুই যে জিনিস, বিশ্বাস আবার হবে না? কিন্তু ভাই, তুই যেটা করেছিস সেটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। যদি ম্যাম জেনে ফেলে তুই সেই সদ্য কবি। জানলে তখন দেখা যাবে। এখন তো শান্তি মতো প্রেম করতে দে। তারপর আর কোনো কথা না পেরে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে আমি আর সাকিব কলেজের ক্যাম্পাসে আমতলায় বসে আছি। এখানে বসে ঠান্ডা হয়ে মনটা আরও উদাস হয়ে গেল। পকেট থেকে ফোন বের করে আমি আবারও ঢুকে পড়লাম সে আইডিতে। একটা নতুন কবিতা লিখলাম ম্যামের জন্য। চোখের নিচে ক্লান্তির ছায়া, তবু মুখে রাগের ছোঁয়া। জানি না আপনি কে, শুধু জানি এই রাগের মাঝেও বেঁচে থাকি আমি। কবিতাটা পাঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই ম্যাম অনলাইনে আসলো আর সাথে সাথে আমাকে রিপ্লাই করলো, তোমার কবিতার মধ্যে মাদকতা লুকিয়ে আছে। বারবার নেশায় পড়ে যাচ্ছি। এখন আমি তোমার কবিতার জন্য অপেক্ষা করি। এটা কি ভালো না খারাপ জানি না। ভালো মন্দের বিষয়টা যদি মুছেই ফেলেন তাহলে আপনি অবশ্যই আমাকে খুঁজে পাবেন ম্যাম। তুমি কি শুধু কবিতাই লিখো নাকি আরও কিছু করো? গল্পও লিখি ম্যাম। ওকে, গল্পের পেজ দাও।
আমি মনে মনে বললাম, কাম সারছে, গল্পের পেজ দিলে তো ধরা খাবো, এখন কি করি? তখন ম্যাম আবার জিজ্ঞাসা করলো, কি হলো তাও? ম্যাম আপনার ইনবক্সে গল্প পাঠিয়ে দেবো এক সময়। কেন? পেজ দিতে সমস্যা কোথায়? আছে, পরে বলবো। ওকে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে আমি বাসায় চলে আসলাম। এসেই ঘুমিয়ে গেছি। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজকে ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলাম। কখন যে রাত হয়ে গেছে টেরই পাইনি। ফোন বের করে দেখি 9টা 19 মিনিট। রাতে বাসায় ফিরতে ঘটে গেল আরেক ঘটনা। রাস্তায় আসার সময় ফাঁকা রাস্তায় পেয়ে আমাকে ছিনতাইকারী ধরলো। তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, দেখেন আপনারা সব নিয়ে যান, শুধু আমার এই ফোনটা নিয়েন না। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরও তারা আমার কথা শুনলো না। অন্তত সিমটা তো দিয়ে যান, কিন্তু সেটাও না করে দিল তারা। আমার কাছে আর কিছুই নেই। আমি মন খারাপ করে বাসায় চলে আসলাম। আমাকে এই অবস্থায় দেখে আম্মু জিজ্ঞাসা করলো, কি হয়েছে রাকিব? মুখটা এমন কালো হয়ে আছে কেন? না আম্মু, তেমন কিছু না, ফোনটা ছিনতাই হয়েছে। কি বলিস? ছিনতাই হয়েছে? কোথায়, কিভাবে? তারপর আমি সব খুলে বললাম। আম্মু একটু শকড খেলো, আবার রেগেও গেল। এত রাতে বেরো উচিত হয়নি সেটা নিয়ে কিছু কথাও শুনতে হলো। কিন্তু আমার মন খারাপ ছিল অন্য কারণে। ফোনটাই ছিল ম্যামের সাথে কথা বলার একমাত্র সম্বল। রাতে ঘুম আসছিল না। ফোন থাকলে ম্যামের সাথে কথা বলতে পারতাম, কিন্তু সেটা আর হচ্ছে না। অনেক রাতে ঘুম আসছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আর কলেজে গেলাম না। মনটা ভীষণ খারাপ। খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আছি আর ভাবছি, ম্যাম কি আমার কবিতাগুলো মিস করে, নাকি শুধুই টাইম পাস? এভাবেই 3 দিন কেটে গেল। 3 দিন আমি কলেজে যাইনি। এদিকে ম্যাম ভাবছে, কি ব্যাপার? 3 দিন ধরে ছদ্মবেশী কবি অনলাইনে আসে না কেন? সে কি কোনো বিপদে পড়ল? আমিও যে তার কথাগুলো মিস করছি, কিন্তু কেন? আমি তো তাকে চিনিও না ঠিকভাবে। তাহলে কি আমি ওকে ভালো... না না, এটা কিভাবে সম্ভব? ছেলেটা সম্ভবত আমার ছোটই হবে, আর জুনিয়র ছেলেকে ভালোবাসলাম, কিন্তু মন তো মানছে না। তাকে না দেখেই মিস করছি, তার কবিতাগুলো মিস করছি। এদিকে বিকেলে আম্মু কিচেনে রান্না করছে। আমি পিছন থেকে বললাম, আম্মু বল। কি করছো? কি লাগবে বল। তুমি কেমনে জানলে আমার কিছু লাগবে? আমি তোকে পেটে রাখছি, সো তোর পেটের খবর আমি ভালোই বুঝতে পারি। ওকে ফাইন। আব্বুকে বলো না আমাকে একটা নতুন ফোন কিনে দিতে। মোবাইল তো তোকে দেওয়া যাবে না, এমনিতেই সমস্যা, তুই সারাদিন মোবাইল টিপিস। আম্মু, আব্বুকে বলো না প্লিজ। মোবাইল ছাড়া আবদার করতে পারিস? আমি আম্মুকে অনেক বোঝালাম, কিন্তু কিছুই হলো না। তাই এবার রাগ করে নিজের রুমে চলে আসলাম। ফোন নেই তাই ভালো লাগছে না। ফোন ছাড়া নিজেকে কেমন যেন এতিম এতিম লাগছে। তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পর মনে হলো কি যেন আমার মাথার কাছে আছে। চোখ খুলে দেখলাম একটা বক্স রাখা, প্যাকেট করা আছে। তাই বুঝতে পারছি না কি রয়েছে বক্সে। দেখি কি আছে। প্যাকেটটা খুলে দেখি একটা মোবাইলের প্যাকেট। বক্সটা খুলে তো আমি অবাক, এত দামি ফোন। বক্সের ভিতরে একটা কাগজও রয়েছে। কাগজটা খুললাম। কাগজে লেখা আছে, তোর খুশিতে আমাদের খুশি, এভাবেই সারা জীবন খুশি থাক। কাগজটা পড়তে আর বুঝতে বাকি রইল না যে ফোনটা কে দিয়েছে। খুশিতে আমার আব্বু আম্মুর জন্য চোখে পানি চলে এসছে। তারা সত্যি সন্তানের একটু কষ্ট সহ্য করতে পারে না। যাই হোক, অনেক খুশি হয়ে নিচে গিয়ে সরাসরি আম্মুকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ আম্মু। হয়েছে, আর থ্যাঙ্কস দিতে হবে না। পাশে আব্বু ছিল। তখন আব্বু বলল, যা চাচ্ছ সেটাই দিচ্ছি। পরীক্ষার রেজাল্ট ভালো না হলে কিন্তু খবর আছে। ঠিক আছে আব্বু, মাথায় রাখলাম। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। নিজের রুমে গিয়ে ফোনটা বের করলাম। অনেক দামি ফোন, কিন্তু সিম না থাকায় আর আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারলাম না। আবার মনটা খারাপ হয়ে গেল, নাম্বার ছাড়া লগ ইন করবো কীভাবে? তারপর মাথায় একটা বুদ্ধি আসলো, ফোনের জিমেলটা ব্যাকআপ দিলাম। তারপর সেই জিমেল দিয়ে লগ ইন করলাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করলাম। যাই হোক, ইনবক্সে ঢুকে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। পরি ম্যামের 9টা+ SMS এসেছে। SMS গুলো ছিল এরকম, এই ছেলে, কি হয়েছে তোমার? অনলাইনে আসো না কেন? আমাকে কবিতা কে শোনাবে? যখন চলেই যাবে তাহলে কেন এসেছিলে? তোমার কবিতাগুলো অনেক মিস করছি, সাথে আরও স্যাড ইমোজি। আমি এগুলো দেখে টাসকে খেয়ে গেলাম। এতে দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। তাই আমি ম্যামকে SMS দিলাম, হ্যালো ম্যাম। ম্যাম কিছুক্ষণ পরে রিপ্লাই দিল, এই ছেলে, তোমার সমস্যা কি? কই কোনো সমস্যা নেই তো ম্যাম। তাহলে অনলাইনে আসোনি কেন 3 দিন? আসলে ম্যাম, তুমি জানো তোমার কবিতা শোনার জন্য কত ছটফট করেছি? সরি ম্যাম। কিসের সরি? কোনো ক্ষমা নেই। আমি বুঝলাম ম্যাম রাগ আর অভিমান করেছে। তাই ম্যামের রাগ আর অভিমান ভাঙানোর জন্য একটা রোমান্টিক কবিতা লিখে পাঠালাম। কবিতাটি হলো, আপনি যে আমার মেঘবালিকা, চোখের জলে ভেজা বৃষ্টি,
আপনায় হারালে যে বুকের ভেতর ফাঁকা পড়ে যায় একটা দৃষ্টি, আপনি চলেই শিরিয়ে স্নিগ্ধতা, মনটা গলে পড়ে ছন্দে, আপনার কথা না শুনলে এই হৃদয়টা কাঁদে নির্বন্ধে। আপনি না বললেই ভালোবাসি, আমি বুঝি চোখের ভাষায়। আপনি আমার সন্ধ্যা তারকা, আপনি সকাল রোদে হাসায়। রাগ করেন যত, অভিমান রাখেন, তবুও থাকেন পাশে চুপচাপ। আপনার মতো কেউ হয় না ম্যাম, আপনি একান্তে আমার স্বপ্নের ছাপ। কবিতাটা পাঠানোর পর আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। মিনিট খানিকের মধ্যেই রিপ্লাই এলো। তুমি আসলেই একটা পাগল। এই কবিতা পড়ে আমার চোখের পানি চলে এলো। তোমার কবিতার নেশায় আমি ডুবে যাই। তুমি জানো তুমি না থাকলে আমি ঠিক কতটা একা হয়ে পড়ি। আমি চুপ করে গেলাম। মনে হচ্ছিল ফোনের ওপাশ থেকে যদি একবার শুধু স্পর্শ করে বলতে পারতাম, ম্যাম আমি সবসময় আপনার পাশে আছি। ভাবনা শিরশেট গটিয়ে আমি আবারও রিপ্লাই দিলাম, ম্যাম আপনার কি রাগটা একটু কমলো? রাগ কমে গেছে কবিতার মাঝেই, কিন্তু তুমি আর কখনো এমন করে হঠাৎ হারিয়ে যেও না প্লিজ। প্রমিস ম্যাম, আর হারাবো না, আর কাঁদাবো না। ম্যাম একটা লাল হার্ট ইমোজি পাঠিয়ে দিলেন, তারপর বললেন, আচ্ছা বললে তো না, কেন উধাও হয়েছিলে? আসলে ম্যাম ফোনটা ছিনতাই হয়ে গেছিল। অনেক রিকোয়েস্ট করেছিলাম ফোনটা না নেওয়ার জন্য, কিন্তু তবুও তারা সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। তাহলে কথা বলছো কিভাবে? নতুন ফোন আব্বু কিনে দিয়েছে। ও আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকে ম্যাম আবার বলল, আচ্ছা তোমার নামটা কি? আমি তো কিছুই জানি না। এরে কাম সারছে, এখন যদি নাম বলি তাহলে তো বুঝে যাবে আমি সব করছি। এখন কি বলে আমি? ম্যাম আবার লিখলেন, কি হলো বলো, তোমার নাম কি? ম্যাম আমি এভাবে নাম বলতে চাই না। মানে? মানে যেদিন আপনার সামনে আসবো আমি চাই সেদিনই আপনি আমার সব কিছু জানতে পারবেন। বাহ, ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টেড। অনেক কিছু লুকিয়ে আছে তোমার মধ্যে, অনেক রহস্য। আমি চাই সেই রহস্য আপনি নিজেই উদ্ঘাটন করেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার রহস্য খুঁজে বের করব অবশ্যই, কিন্তু কিন্তু কি? কিন্তু এখন তোমাকে আমি কি নামে ডাকবো? এই লাইনটা যেন আমাকে একটু ভাবিয়ে তুললো। এখন আমাকে কি নামে ডাকতে পারে? ম্যাম আবার লিখলেন, কি হলো বলো, তোমাকে কি নামে ডাকবো? আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলাম, তারপর টাইপ শুরু করলাম, ম্যাম আমি চাই আপনি আমার কবিতার ছন্দে আমাকে খুঁজুন। যার প্রতিটা ছন্দে আপনি আছেন সেই তো আমি। একটু থেমে আবার টাইপ করলাম, ম্যাম আমাকে আপাতত পিচ্চি স্বপ্নচারী নামে ডাকতে পারেন। পিচ্ছি স্বপ্নচারী, সেটা আবার কেমন নাম? এই নাম দিলাম কারণ যে আপনার স্বপ্নে হাঁটে আর বাস্তবে আপনাকে খুঁজে বেড়ায় নিঃশব্দে, সে তো স্বপ্নচারী। আর আমি আপনার থেকে ছোট, তাই তো পিচ্চি স্বপ্নচারী। ম্যাম এসএমএসটা দেখে একটু মুচকি হাসির ইমোজি দিল আর টাইপিং করলেন। হৃদস্পন্দন যেন একটু বেড়ে গেল। ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর আবারও ম্যামের রিপ্লাই এলো, তুমি সত্যিই পাগল আর অন্যরকম রোমান্টিক। আমি তোমাতে যে আসক্ত হয়ে যাচ্ছি পিচ্ছি স্বপ্নচারী। মন যা চায় তা করতে দিন ম্যাম। তবে মনে রেখো, আমি কিন্তু একদিন ঠিকই তোমাকে খুঁজে বের করব। তখন কিন্তু মুখ লুকিয়ে পালাতে পারবে না। ঠিক আছে ম্যাম, আপনি যদি খুঁজে পান আমি ধরা দেব। এই মুহূর্তে মনে হচ্ছিল এই জীবনে আমি কিছু একটা ঠিক করছি। এই মানুষটা যাকে সবাই ভয় পায়, যিনি ক্লাসে সবার সামনে রাগী কণ্ঠে কথা বলেন, তিনি এতটা নরম, এতটা মায়াবী হতে পারেন, সেটা কল্পনাও করিনি। কিছুক্ষণ পর ম্যাম আবার বলল, আচ্ছা আজকে তো অনেক কথা বললাম, আমাকে একটা কবিতা শোনাও। আমি শুনে ঘুমিয়ে পড়বো, কাল ক্লাস আছে। তোমার ক্লাস নেই? আছে ম্যাম, আপনার ক্লাস করার জন্য হলেও যাব। তাই নাকি? জি ম্যাম। ওকে, এখন একটা কবিতা শোনাও আমার জন্য। ওকে ম্যাম, এটা শুধু আপনার জন্য, বলে আমি টাইপ করলাম, রাতের আকাশে চাঁদের আলো, তবুও চোখে ভাসে এক মুখ আলো, যিনি রাগে ঝড় তোলেন ক্লাসরুমে, আসলে তিনি হৃদয়ের গভীর কাব্যরূপে। আপনি আছেন বলেই তো স্বপ্ন দেখি, ঘুম বাংলা থেকে যায় আপনার রেখি, চোখের সামান্য নয় তবু মন জুড়ে আপনি, নিঃশব্দে ভালোবাসি, নামহীন সেই স্বাক্ষর আমি। আপনি আছেন বলে রাতটা রঙিন হয়, স্বপ্নের ভেতরে আপনার মুখ খুঁজে রয়। আমি তো শুধু একজন পিচ্চি স্বপ্নচারী, আপনার হাসিতে বাধা আমার হৃদয় যাত্রী। যখন বলেন তোমায় খুঁজে নেব, তখনই মনে হয় এই জীবনটা স্বপ্নেরও বেশি কেব। আপনার একটুখানি যত্নেই মন ভরে যায়, আপনি আছেন বলেই তো প্রেমের কবিতা হয়। কবিতাটা শোনার পর ম্যাম কয়েকটা হার্ট পাঠিয়ে দিল, তারপর বলল, কিভাবে এত সুন্দর কবিতা লিখো? আমি মোবাইল হাতে বসে আছি, বারবার পড়ছি ম্যামের মেসেজটা। চোখে মুখে এক ধরনের লজ্জা আর গর্ব মিশে যাচ্ছে। আপনাকেই তো দেখে লিখি ম্যাম, আপনি না থাকলে আমার কলমও থমকে যেত। ম্যাম টাইপ করছে, তুমি আসলে প্লে বয়। ছি ম্যাম, মোটেও না। বয়সে ছোট হতে পারি, কিন্তু ভালোবাসতে জানি ম্যাম। আর আপনি ছাড়া কারোর সাথে এসএমএস করি না। তুমি শুধু পিচ্ছি না, পাকনা পিচ্ছি। আচ্ছা ভাই, আমি ঘুমাবো। ওকে ম্যাম, বাই।
বলে আমরা দুজনে অফলাইন হয়ে গেলাম। তারপর ম্যামকে কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। এসে দিকে সাকিব আগে এসেছে। কিরে দোস্ত, কি খবর? ভালোই। আরে প্রেমিক সাহেব যে। চুপ শালা, ক্লাসে চল, ম্যামের ক্লাস শুরু হয়ে যাবে আবার। হ্যাঁ, তা তো যাবি, তোর রাজকন্যার ক্লাস যে। চুপ করবি তুই, বেশি কথা বলিস। আচ্ছা সরি। তারপর আমরা দুজন গিয়ে জানালার পাশে সিটে বসে পড়লাম। 9টা বাজতে ম্যাম যথারীতি ক্লাসে প্রবেশ করলো। আজকে ম্যাম ব্ল্যাক কালার শাড়ি পরেছে, চুলটা খোলা, চোখে হালকা কাজল, ঠোঁটে একটা স্মিত হাসি। দেখে আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। মনে হলো যেন সিনেমার কোনো দৃশ্য সামনে ঘটে যাচ্ছে। আমি তড়িঘড়ি করে পকেট থেকে মোবাইলটা বের করলাম। ডেস্কের নিচে লুকিয়ে ম্যামকে একটা SMS করলাম। আজকে আপনাকে দেখে মনে হলো ভালোবাসা সত্যি কোনো রঙে বাধা নয়, কিন্তু আজ ব্ল্যাক রঙেরও প্রেমে পড়ে গেছি, কারণ সেটা আপনি পড়েছেন। ম্যাম হয়তো ব্যস্ত ছিলেন। কয়েক মিনিট পর ম্যামের ফোনে ভাইব্রেট হলো। উনি ফোনের স্ক্রিনে তাকিয়েই চোখে মুখে কিছুটা কনফিউজ হাসি নিয়ে ফোনের স্ক্রিনে তাকালেন। তারপর আশেপাশে তাকাতেই আমি তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিলাম। পাশ থেকে সাকিব কানের কাছে ফিসফিস করে বলল, এই শালা কি করিস, ম্যাম বুঝে ফেলবে। ম্যাম এসে চাহনি আমাকে পাগল করে দিচ্ছে। উফ, ম্যামকে আজকে একদম ফাটাফাটি লাগছে। চুপ কর ভাই, একটু আসতে বল, তুই তো দেখছি আমাকেও ফাঁসাবি। এরপর ক্লাস শুরু হলো, কিন্তু আমার মন তো ক্লাসে নেই। আমার চোখে শুধু ম্যামের প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা শব্দ আর হাঁটার স্টাইল আটকে আছে। এদিকে একটু পর দেখি আমার মোবাইলে একটা SMS এলো। আর SMSটা দেখে আমার মাথা ঘুরে গেল, কারণ SMSটা ছিল, এই তো একটা বোকামি করে ফেললে। আমি একটা হিন্টস পেয়ে গেলাম। তুমি আমাকে দেখছো, মানে তুমি এই ক্লাসেরই স্টুডেন্ট। এখন আমার খুঁজতে আরো সুবিধা হলো। আমি SMSটা দেখে জিহ্বাতে কামড় দিলাম আর ভাবলাম আসলেই তো একটা বোকামি করে ফেললাম, শিট। তারপর আর কোনো SMS না দিয়ে আমি ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি। এমন সময় ক্যাম্পাসের সবার সামনে সিনিয়র বড় ভাইয়া ম্যামকে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। আমরা ক্যাম্পাসে সবাই হা হয়ে গেলাম ছেলেটির সাহস দেখে। আমার তো সাহসের প্রশংসা করতে চেয়ে রাগই বেশি হচ্ছে। আমার স্বপ্নের রাজকন্যাকে প্রপোজ করেছে। ম্যাম, আমি আপনাকে অনেক দিন থেকে ফলো করি। আমি আপনাকে অনেক পছন্দ করি। প্লিজ আমার লাল গোলাপের ভালোবাসা গ্রহণ করুন। এ কি দেখি, দেখলাম ম্যামও ছেলেটার হাত থেকে ফুলটা নিল। আমি মনটা খারাপ করে মাথা নিচু করে ফেললাম, আর সাথে সাথে থাপ্পড়ে সাউন্ড শুনতে পেলাম। আমি চোখ তুলে দেখি ছেলেটি বাগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর ম্যাম রেগে আগুন হয়ে আছে। ম্যাম সাথে সাথে বলল, অসভ্য বেয়াদব কোথাকার! ম্যামকে রেসপেক্ট দিতে জানো না, কাকে কি বলতে হয় সেটাও জানো না। তোমাকে কলেজে অ্যাডমিশন দিয়েছে কে? ছেলেটি গালে হাত দিয়ে মাথা নিচু করে বলল, সরি ম্যাম। ফাদ্দার যদি এসব করতে দেখি সোজা কলেজ থেকে রেজিস্ট্রেট করে দিব। বলে ম্যাম চলে যেতে লাগলো। সাকিব আমার কাঁধে হাত দিতে আমি চমকে উঠলাম। দোস্ত দেখলি তো কেমন অবস্থা, তোরও পরিণতি আমি এরকমই দেখতে পাচ্ছি। তাই সুযোগ থাকতে কেটে পড়, ম্যামের স্বপ্ন দেখা বন্ধ কর। শালা, তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো? কই আমাকে একটু হেল্প করি তা না, উল্টা আমাকে ভয় দেখাচ্ছিস। বন্ধু বলেই তোর ভালো চাই, তাই সাবধান করছি। হয়েছে, এখন বাসায় চল। হুম। বলে আমরা যে যার বাসার দিকে রওনা দিলাম। গেটের সামনে আসতেই গেটে দেখতে পেলাম টুলেট বোর্ড ঝোলানো। কি ব্যাপার, আব্বু কি বাসা ভাড়া দিবে নাকি? তাড়াতাড়ি করে কলিং বেল চাপতেই আম্মু ভিতর থেকে দরজা খুলে দিল আর বলল, ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আম্মু বাইরে টুলেট বোর্ড লাগাইছো কেন? বাসা কি ভাড়া দিবে নাকি? হুম, কেন? তোর আব্বুর ট্রান্সফার হয়েছে দিনাজপুর, তো সে ওখানে চলে যাবে। তোর পড়াশোনার জন্য আমি আর তুই যেতে পারছি না, কিন্তু বাসায় কিভাবে একা থাকবো, তাই তোর আব্বু উপর ফ্ল্যাটটা ভাড়া দিবে। আসলে টাকার জন্য ভাড়া দিতেছি না, বাসায় মানুষ থাকলে ভালো লাগবে, সিকিউরিটির একটা ব্যাপার আছে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। বলে আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আছি। হঠাৎ একটা এসএমএসটা অবশ্য ম্যামেরই। এসএমএসটা ছিল, হাই পিচ্ছির স্বপ্নচারী, হ্যালো ম্যাম। বাসায় গেছ? আপনাকে রাগলে যে এত সুন্দর আর বেশি মায়াবী লাগে তা আগে কখনো খেয়াল করিনি ম্যাম। আমার আবার রাগী লোক কোথায় দেখলে? শুধু আমি কেন, ক্যাম্পাসে সবাই দেখেছে। ও, ওই ছেলের কথা বলছো? হুম বেয়াদব একটা ছেলে, মাথাটাই গরম করে দিছিল। কোনো ম্যানারিজম নাই, কিচ্ছু নাই। ম্যাম, একটা কথা বলবো? তোমার কথা শোনার জন্যই তো অনলাইনে আসি। সাহস করে বললাম কিন্তু। আরে বলো, সমস্যা নেই। আমি যদি কখন এমন করি, আপনি কি আমাকে এভাবে অপমান করবেন? ম্যামের রিপ্লাই আসতে একটু দেরি হচ্ছিল।
আমার বুকের ভেতরটা যেন টিপ টিপ শব্দ করছে। এই প্রশ্নটা করে বসেছি কেন? এখন যদি উনি রেগে যান, অপমান করেন, হয়তো ব্লকও করে দিতে পারেন। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আমি তোমাকে চিনি না এখনো, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি, তুমি ওরকম না। তুমি কখনো আমার সম্মান ভাঙতে পারবে না, আর তুমি করলে সেটা হবে ভিন্ন, বুঝলে, অন্যরকম। তার মানে বুঝতে পারলাম আমার জন্য একটু হলো ফিলিংস আছে তার মনে। অনেক খুশি হলাম আমি। লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে কোনোরকম সামলিয়ে নিলাম। তারপর ম্যাম নিজেই বললেন, আচ্ছা, একটা কথা বলি। জি অবশ্যই ম্যাম, বলেন। আমরা কি কিছুক্ষণ ফোনে কথা বলতে পারি? তোমার পিক বা পরিচয় না দাও, কিন্তু ভয়েসটা তো শুনতে পারি। অনেক শুনতে ইচ্ছে করছে, প্লিজ। আমার বন্ধুরা বলেছিল ফোন কলে আমার ভয়েস নাকি অন্যরকম শোনায়। তাই আমি কেন জানি না করতে পারলাম না, কারণ আমি ম্যামের ভয়েসটা শুনতে ইচ্ছুক। তাই বললাম, আচ্ছা ঠিক আছে। নাম্বার দাও। 01927। ম্যাম 1 মিনিট পরেই ফোন দিল। আমি রিসিভ করতেই হ্যালো, আসসালামু আলাইকুম। কণ্ঠ শুনে আমি আবারও এক দফা ক্রাশ খেয়ে গেলাম। কণ্ঠ শুনে মনে হচ্ছে আমি পরীর রাজ্যে আছি, যে আমার সামনে গান গাচ্ছে। আমার চুপ করে থাকা দেখে আবার বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, পিচ্ছির স্বপ্নচারী, তুতলাচ্ছ কেন? কণ্ঠ শুনে ক্রাশ খাইছো নাকি? এই যা, ম্যাম কেমনে জানলো? সত্যিই তো খাইছি। তারপর ম্যাম আবার বলল, কি হলো, কথা বলো না কেন? না এমনি। যাই হোক, আপনার কণ্ঠটা অনেক সুন্দর ম্যাম। কেন, পিচ্ছির ভালো লাগছে বুঝি? জি। যাক, তবুও ভালো। আর তোমার ভয়েসটাও কিউট আছে। থ্যাংক ইউ ম্যাম। তারপর আরও কিছুক্ষণ ম্যামের সাথে কথা বলে রেখে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। সন্ধ্যায় লাইটের আলোয় সারা শহরকে জেগে রেখেছে। দেখতে মনটা ভালো হয়ে গেল। অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে এলাম। রাতে পড়াশোনা করে আর অনলাইনে যাইনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ফজরের আজান দিচ্ছে, এমন সময় ফোনে মেসেজ আসলো। দেখি ম্যামের মেসেজ। লেখা ছিল, এই পিচ্ছি, ঘুম থেকে উঠে নামাজ আদায় করো। আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। আজকাল ম্যাম আমার প্রতি একটু বেশি কেয়ারিং, মনে হয় পছন্দ করে। যাই হোক, আমি খুশি হয়ে ভোরে ঘুম থেকে উঠে অজু করে এসে নামাজ আদায় করে নিলাম। তারপর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম কিছুতেই আসলো না। তাই বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম। বাসায় এসে দেখি আম্মু নাস্তা রেডি করছে। আম্মু আমাকে দেখে তো অবাক, যে ছেলেকে 9টার আগে ডেকেও ঘুম থেকে তোলা যায় না, সে আজ ভোর 6টায় উঠছে। আম্মু কাছে এসে মাথায় হাত দিয়ে বলল, কি রে, জ্বর হয়নি তোর? আম্মু কি বলছে এগুলো? যে ছেলেকে 9টার আগে ডেকেও ঘুম থেকে তোলা যায় না, সে ভোর 6টায় কিভাবে উঠলো? তুমি বুঝবে না বলেই আমার রুমে চলে গেলাম। এসে গোসল করে একেবারে কলেজের জন্য রেডি। তখন আম্মু আমার রুমে আসলো। আমি আম্মুকে দেখেই বললাম, আম্মু কিছু বলবা? হুম। বলো কি বলবা? আজকে কলেজে যাস না। কেন আম্মু? কালকে তোর নানুর মৃত্যুবার্ষিকী। আমি আর তোর আব্বু যেতে পারবো না কাজের চাপে। তুই যদি যাস খুব ভালো হতো। তোর মামা তোকে যেতে বলেছে। আজকে গিয়ে কাল মিলাদ করে কবর জিয়ারত করে চলে আসবি। কিন্তু আম্মু আমার ক্লাস আছে। 2 দিন না গেলে কিছু হবে না। আমি অনেক ভেবে আম্মুকে খুশি রাখতেই বলে দিলাম, ঠিক আছে যাব। থ্যাংক ইউ। বলে আম্মু অনেক খুশি হয়ে চলে গেল। আজকে আর ম্যামকে দেখা হলো না। সকালের খাবার খেয়ে আব্বু আম্মুকে বলে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম। আমার নানুর বাসা কুষ্টিয়ার ছোট্ট একটা গ্রামে। গ্রামের নাম শীতলপুর। বগুড়া গিয়ে কুষ্টিয়ার বাসে উঠে পড়লাম। ম্যামের জন্য অনেক মন খারাপ লাগছে। 2 দিন দেখতে পারবো না। যাই হোক, কয়েক ঘন্টা পর কুষ্টিয়া বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। রাস্তাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক দিন আগে এসেছিলাম, কিছুই চিনতে পারছি না। তাই একটা লোককে জিজ্ঞাসা করলাম, এক্সকিউজ মি ভাই, জি বলেন। শীতলপুর যাওয়ার রাস্তাটা একটু বলে দেবেন? জি, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছু দূর পর একটা নদী দেখতে পাবেন। সেই নদী পার হলেই শীতলপুর গ্রাম। ওকে ভাই, থ্যাংক ইউ। তারপর আমি লোকটার দেওয়া নির্দেশ অনুযায়ী হাঁটতে লাগলাম। কিছু দূর পরে একটা নদী দেখতে পেলাম। নদীর ধারে এসে দাঁড়ালাম। বিকেলের রোদ আর নদীর পানির চিকচিকে আলো ঘমার্ত শরীরকে আর মনকে এক অদ্ভুত শান্তি এনে দিল। নদীর ঘাটে এসে দিকে একটা ছোট্ট নৌকা বাঁধা আছে। পাশে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক লোক। কাছে যেতেই উনি মুখ তুলে বললেন। নৌকায় উঠে বসলাম। পানির ঢেউয়ের শব্দ আর পাখিদের ডাক মিলেমিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করছে। নৌকা পার হয়ে যখন গ্রামের পথে হাঁটছি, তখনই চোখে পড়লো গ্রামের পরিচিত মাটির রাস্তা, বাঁশঝাড় আর মাঠে ছাগল চড়াতে থাকা ছোট ছোট ছেলেমেয়েরা। শীতলপুর এখন আগের মতো আছে, শান্ত, নিরিবিলি আর নিজের মতো করে গুটিয়ে থাকা একটা গ্রাম। নানুর বাড়ি গিয়ে দরজায় নক করতে মামা এসে দরজা খুলে দিলেন। আরে শহরে রাজপুত্র রাকিব জি, আসো মামা, ভিতরে আসো।
খবর না দিলে তো তোমাদের দেখাই মিলে না। না মামা, সেরকম কিছু না। আসলে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত তো। একটু পর নানি বের হয়ে আসলো। এসে উনি আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো নানু ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন নানি? আলহামদুলিল্লাহ ভালো। নানুকে বুঝি একবারও দেখতে ইচ্ছে করে না? ইচ্ছে অনেক করে নানু, ব্যস্ততায় আসা হয় না। তারপর এভাবে সবার সাথে কুশল বিনিময় করে রুমে ঢুকলাম। ভেতরে ঢুকেই নানুর ছবি দেখে বুকটা হু হু করে উঠল। এ মানুষের হাত ধরে ছোটবেলায় মসজিদে গিয়েছি। ঘুমিয়ে পড়লে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। কাল ওনার জন্য মিলাদার দোয়ার আয়োজন। খাওয়া দাওয়া করে রাতে ছাদের উপর উঠে ছাদের আলোতে বসে আছি। বাতাসে ধান ক্ষেতের গন্ধ। গ্রামে নেটওয়ার্কের অনেক সমস্যা, তাই ম্যামের সাথে কথা বলতে পারছি না। মনটা অনেক খারাপ। হঠাৎ কারো আসার শব্দ শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি করে ফোনটা পকেটে রেখে দিলাম। পেছনে তাকিয়ে দেখি আমার মামাতো বোন মিম আমাকে দেখিয়ে বলল, কেমন আছো ভাইয়া? ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমাকে চিনতে পারছো? হ্যাঁ, চিনবো না কেন, তুমি মিম। যাক, তবু ভালো চিনছো। শহরে থেকে তো সাদা মোলার মতো হয়ে গেছো ভাইয়া। এই খবরদার। তুমি তো আমাদের ভুলেই গেছো। আমরা গ্রামে থাকি বলে আমাদের ভালো লাগে না বুঝি? এটা কি ধরনের কথা? এরকম বললে কিন্তু সত্যি আর আসবো না। আচ্ছা, সরি নাও। তা তুমি এখন কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার ভাইয়া। তা আমাদের ভাবি কেমন আছে? কে ভাবি? আরে তোমার জিএফ। ভালোই আছে। তার সাথে কথা বলার জন্য ছাদে আছো নাকি? হুম। দেখি ভাবির পিক। আমার কাছে নেই। মানে কি ভাইয়া, তোমার জিএফ আর তোমার কাছে পিক নেই? কাহিনী কি বলো তো ভাইয়া? তারপর আমার আর ম্যামের ব্যাপারটা মিমকে সবটাই খুলে বললাম। সব শুনে মিম বলল, ভাইয়া এ তো পুরো সিনেমার মতো, কিন্তু ভাবিকে দেখার খুব ইচ্ছা ছিল। বিয়ের পর দেখো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। কিছুক্ষণ পর নানি নিচ থেকে ডাক দিল। তখন মিম বলল, আসো দাদি, ডাকতেছে, নিচে আসো। বলে আমি আর মিম নিচে চলে আসলাম। তারপর নানির রুমে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আমাকে থাকতে দেওয়া রুম এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সকাল থেকে মিলাদের আয়োজনের জন্য সবাই কাজে লেগে পড়েছে, তাই আমিও সবার সাথে কাজে লেগে পড়লাম। দুপুরের মধ্যেই অন্যান্য খালা খালু আর ভাই বোনেরাও চলে আসলো। তাদের সাথেও কথা হলো। খাওয়া শেষে মানুষজন চলে গেলেও আমরা খেয়ে নিলাম। রাতে বাসার উদ্দেশ্যে মানে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিতে চাইলাম, কিন্তু মামা নানি মামি কিছুতেই আসতে দিলেন না, তাই বাধ্য হয়ে আরেক রাত থাকতে হলো। রাতে সব খালারাও থেকে গেল, তাই নানি খালা সব ভাই বোন জমে আড্ডা দিলাম। আমার আম্মু থাকলে আরও অনেক আড্ডা হতো। কতদিন পর আমরা সব খালাতো ভাই বোনেরা একসাথে হয়েছি তা বলা মুশকিল। সবাইকে দেখতে পেয়ে আমার অনেক ভালো একটা সময় কাটলো, তাই সারা রাত সবার সাথে আড্ডা দিলাম। ভোর রাতে একটু ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো দুপুর 1টায়। ওঠে তো আমি নিজেই অবাক, এত ঘুমালাম আর মামা মামি ডাকও দেয়নি। ঘুম থেকে উঠে একেবারে গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকেলের দিকে সবার থেকে বিদায় নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় নানি আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছেন। আমারও তখন মন খারাপ হয়েছিল। মিম আসার সময় ফিসফিস করেই বলল, ভাইয়া পরের বার আমাদের ওখানে গেলে যেন ভাবিকে দেখতে পাই। ইনশাল্লাহ বলে রওনা দিলাম। মামা নদী পার হয়ে এসে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। প্রায় 4 ঘন্টা জার্নি করে 8টায় বগুড়ার বাস স্ট্যান্ডে নামলাম। সেখান থেকে সিএনজি করে বাসার সামনে চলে আসলাম। ভাড়া মিটিয়ে দরজা কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, কি রে, কেমন আছিস? ভালো আছি আম্মু, তবে অনেক টায়ার্ড। ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নে। আমি খাবো না আম্মু, ঘুমিয়ে যাব। কাল সারা রাত জেগেছিলাম। খালা নানি মামা মামি কেউই ঘুমাতে দেয়নি। অনেক মজা করলি মনে হয়। তুই তো যেতেই চাইছিলি না। মজা করেছি, কিন্তু তোমাদের অনেক মিস করেছি। আব্বু হঠাৎ পিছন থেকে বলে উঠল, কেমন মিস করেছো তা তো আমাদের জানাই আসে। একটা ফোনও করনি, আর আমরা করলে তবুও বন্ধ। আসলে আব্বু গ্রামে নেটওয়ার্কের অনেক সমস্যা, তাই। আর 2 দিন হলো ফোনে চার্জও শেষ হয়ে গেছে, এজন্য বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তুই উপরে যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। তাই আমি উপরে গিয়ে ফোন বন্ধ অবস্থায় চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এসে অনেক ক্লান্ত লাগছে। বিছানায় গাইলে দিতেই ঘুম চলে এলো চোখে। ঘুম থেকে উঠলাম সকাল 9টায়। আজকে শনিবার, তাই কলেজ নেই। হাতে ব্রাশ নিয়ে চোখ ডলতে ডলতে ছাদে গেলাম। ছাদে গিয়ে যা দেখলাম সেটা আমার বিশ্বাসযোগ্য ছিল না। চোখ আমার কপালে উঠল। ঘুম 1 নিমিষে উড়ে গেল, কারণ ছাদে ছিল আমার একমাত্র ক্রাশ পরি ম্যাম। ওনাকে এখানে দেখবো সেটা আমার কল্পনার বাইরে, তাও এই অবস্থায়। কারণ ম্যাম মাত্র গোসল করে কাপড় শুকাতে দিতে ছাদে আসছে। ম্যাম একটা গোলাপি শাড়ি পরেছে। ম্যামের শাড়ি এমন হয়ে আছে যে পিছন থেকে তার কোমর বোঝা যাচ্ছে। ওনার ফর্সা কোমর দেখে আমি আরেক দফা ক্রাশ খেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, যেন শরীরটা 1 নিমিষে স্থির হয়ে গেছে।
হাতে ব্রাশ, মুখে এখনও টুথপেস্টের ফেনা, সবই ভুলে গেছি আমি। শুধু তাকিয়ে আছি এক দৃষ্টিতে। পরিমাম তখনও তার ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনে টানছেন। রোদের ঝিলমিল আলোতে তার গায়ের ফর্সা ত্বকটা যেন আরও উজ্জ্বল লাগছে। গোলাপি শাড়িটার আঁচল বাতাসে হালকা উড়ছিল, আর সেই সাথে তার কোমরের নিচের দিকে ভেজা চুলগুলো থেকে যখন পানি গড়িয়ে পড়ছিল, তখন মনে হলো কোনো রূপকথার পরি নেমে এসেছে আমাদের এই ছাদের আকাশে। তার প্রতিটি ভেজা চুলের ফোঁটা যেন আমার হৃদয়ের তালে তালে পড়ে ধ্বনি তুলছিল, ধূপ 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 করে। বুকটা যেন কেঁপে কেঁপে উঠছে। কল্পনায় ম্যামের দিকে এগিয়ে গিয়ে বলতে ইচ্ছে করছে, ম্যাম আপনি জানেন না, আজকে এই সকালটা আমার জীবনে সবচেয়ে সুন্দর সকাল হয়ে গেছে শুধুমাত্র আপনাকে দেখে। হাতে ব্রাশটা কখন যে পড়ে গেছে আমি খেয়ালই করিনি। একটানা তাকিয়ে আছি, যেন চোখের পলক ফেললেই এই দৃশ্যটা হারিয়ে যাবে। ম্যাম তখন তার শাড়ির আঁচলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলেন, কিন্তু আমার চোখ তখনও তার কোমরের মোহে আটকে আছে। আকাশটা রোদে ঝলমল করছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেই কোনো রোদেলা স্বপ্নে দাঁড়িয়ে আছি। আমার কল্পনা রাজ্যে পরি ম্যাম তখন ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালেন। ম্যাম এদিকে ঘুরতে আমাকে দেখেই চমকে উঠলেন। তখন আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাদের কলেজের ছাত্র রাকিব না? জি ম্যাম, আমি রাকিব। তা তুমি এখানে? ম্যাম এটা তো আমাদেরই বাসা, কিন্তু আপনি এখানে? ও, আমরা কাল এসেছি তোমাদের উপরতলায়। ও আচ্ছা ম্যাম। তোমাকে তো কাল দেখিনি। একটা কাজে বাইরে গিয়েছিলাম, রাতে এসেছি ম্যাম। ও আচ্ছা, থাকো তাহলে, পরে কথা হবে। ওকে ম্যাম, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলে ম্যাম নিচে চলে গেলেন। আমার তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু লুঙ্গি না থাকাতে দিতে পারলাম না। যাই হোক, আমি খুশি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে আম্মুকে বললাম, আম্মু আমাদের দোতলায় ভাড়াটি আসছে। হ্যাঁ, উনি তোর আব্বুর বন্ধু। ঢাকা থাকাতে আমাদের উনি অনেক হেল্প করেছে। এতদিন তারা অন্যের বাসায় ভাড়া থাকতো, এখন তোর আব্বুই কাল ওদের নিয়ে এসেছে। ওনারা অনেক ভালো মানুষ। ওনার মেয়ে তো তোদের কলেজেরই টিচার। তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা খেয়ে নিজের রুমে গিয়ে ভাবলাম, 2 দিন হলো ম্যামের সাথে কথা হয়নি, আজকে একটু আইডিতে ঢুকি। যেইভাবে সেই কাজ। তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ থেকে খুললাম, আর তখনই একের পর এক SMS আর ফোন আসতে লাগলো। আর সব SMS ছিল ম্যামের। এই 2 দিনের সব SMS আর ফোন কল মিলে প্রায় 50টার বেশি SMS আর 20টার বেশি কল এসেছে। ফেসবুক আইডিতে লগ ইন করে দেখি একই অবস্থা, SMS-এর সমারোহ। দেখি ম্যাম অ্যাক্টিভে আছে, তাই লিখলাম, হ্যালো ম্যাম। সাথে সাথে ম্যাম সিন করলো আর টাইপিং করলো, তুমি অনেক খারাপ। কেন ম্যাম, আমি আবার কি করলাম? তুমি আমাকে না বলে 2-3 দিনের জন্য শুধু হারিয়ে যাও আর আমাকে কষ্ট দাও। সরি ম্যাম। কিসের সরি? সরি ইজ নট অ্যাকসেপ্ট। কেন? কারণ তুমি শুধু আমাকে অপেক্ষায় রেখে কষ্ট দাও। তুমি কি জানো না, এখন তোমার সাথে কথা বলা, তোমার কবিতা আমার অভ্যাসে পরিণত হয়েছে। জানি তো। তাহলে সব জেনেও কেন তুমি এরকম করো? এই 2 দিন তোমাকে কত SMS আর ফোনে কল দিয়েছি, তুমি কি একটারও রিপ্লাই দিয়েছো? বলো। কথাটি বলে ম্যাডাম কয়েকটা স্যাড আর কান্নার ইমোজি পাঠিয়ে দিলেন। আমি বুঝতে পারলাম সত্যি ম্যামের মন খারাপ হয়েছে। ম্যামের রাগ ভাঙাতে হবে। তাই ম্যামকে বললাম, সরি ম্যাম, আর এরকম হবে না। এবার কোথাওগুলো আপনাকে বলে যাব, প্রমিস। তোমার মিথ্যা প্রমিস করতে হবে না, যাও। মিথ্যা না, সত্যি এবার থেকে বলবো। আমি তোমাকে বিশ্বাস করছি না, যাও। আমি বুঝলাম এখনও ম্যাম আমার উপর রাগ আর অভিমান নিয়ে বসে আছে। তাই তার রাগ অভিমান ভাঙানোর জন্য বললাম, রাগ করে আছেন কেন বলুন তো ম্যাম? আমি তো আপনাকেই মানি আমার প্রাণ। আপনার অভিমানে ভাঙে বুকের ঘর, হাসি খুশি মনটা কেন জানি করুন। আপনার চোখে যদি পড়ে এক ফোঁটা জল, আমার আকাশটাই যেন ডেকে যায় কালো ছল। আপনার ফোন না এলে নিঃশব্দে কাঁদি, দিনরাত মিলে যায় হারার পথ খুঁজি। আপনি যে নীরব, বিশ্বটা থেমে যায়। আপনার অভিমানে হৃদয় ভেঙে যায়। একটিবার বলুন না, ভুলে গেলাম সব। আমি তো শুধুই আপনার, নেই কোনো ঢল। কবিতায় আপনার ছায়া, গল্পে আপনার নাম, স্বপ্নে দেখা পাই শুধু আপনিই ম্যাম। ভুল হলে ক্ষমা চাই হাত জোর করে, আপনার একটা হাসিতে আমার জীবন যেন ভরে। ভালোবাসি বলি না, তবুও মন জানে, ম্যাম আপনিই তো আছেন আমার হৃদয়খানে। কবিতা পড়ে ম্যাম হার্ট ইমোজি পাঠালেন। তারপর আবার বললেন, এটার জন্যই বারবার গলে যাই তোমার কাছে। কিভাবে লিখো তুমি, পিচ্ছি একটা ছেলে। রাগটা কি কমলো ম্যাম? কমছে। তোমার উপর আমি রেগে থাকতে পারি না। থ্যাংক ইউ ম্যাম। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকেলে কিছুই ভালো লাগছে না, তাই আজকে বন্ধুদের ফোন করে আড্ডার জায়গায় আসতে বললাম। আমি সময় মতো আড্ডার জায়গায় পৌঁছে গেলাম। আড্ডা দিতে দিতে আজকে কখন যে রাত হয়ে গেছে বলতে পারি না। আবার ছিনতাইকারী ভয় লাগলো, তাই ফোন হাতে নিয়ে সাবধানে রাখতেই ফোনের দিকে তাকিয়ে দেখি ম্যামের 13টা মিসড কল। আজ আমার খাইছে,
ফোন সাইলেন্ট ছিল তাই টের পাইনি। আবারও ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, হ্যালো ম্যাম। ম্যাম অনেক রাগান্বিত হয়ে বলল, ওই কুত্তা, তোকে কয়বার ফোন দিয়েছি দেখ। সরি ম্যাম, খেয়াল করিনি, ফোন সাইলেন্ট ছিল। তা আপনি কোন মহাকার্যে কোথায় আছেন স্যার শুনি, যে ফোন সাইলেন্ট করে রাখতে হবে আপনার? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কি এত রাতেও আড্ডা? এখনো বাসায় যা বলতেছি, না হলে আমি আর তোর সাথে কথা বলবো না। না না, যাচ্ছি। বাসায় গিয়ে খেয়ে লক্ষ্মী ছেলের মতো আমায় ফোন দিবে। ঠিক আছে। রাখছি। বলেই কেটে দিল। কেন জানি না ম্যামের সাথে কথা বলতে কেমন ফিল হয়। ওনার সামনে দুধে ভাতে হয়ে যাই। আর দেরি না করে ভয় ভয়ে বাসায় চলে এলাম। বাসায় আসতে আম্মু বলল, কি রে, আজকেও এত দেরি করলি? তোর শিক্ষা হয়নি তাই না? সরি আম্মু, আর হবে না। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। এসে আবার ম্যামকে ফোন করলাম। হ্যালো। পিচ্ছি স্বপ্নচারী, খাওয়া দাওয়া হয়েছে? জি ম্যাম। এই তো গুড পিচ্ছি। শোনো, এত রাত পর্যন্ত বাসায় থাকবে না। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, অবশ্যই। তোমার কি সিনিয়র মেয়ে পছন্দ? কেন ম্যাম? এই যে আমি তোমার সিনিয়র ম্যাম, তবুও কথা বলো। হ্যাঁ, ভালো লাগে। কেন? কারণ সিনিয়র মেয়ের অনেক বেশি ভালোবাসে আর সাথে শাসনও করে, তবে আদর একটু বেশি করে। পিচ্ছিটা তো অনেক পাকনা আর অনেক দুষ্টু। দুষ্ট না হলে ভালোবাসবো কেমনে? আর রোমান্টিক কবিতাই বা লিখবো কেমনে? তাই তো। আচ্ছা ম্যাম, রাখছি, কাল কথা হবে। আমার খুব ঘুম পাচ্ছে। আল্লাহ হাফেজ, লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো। বলে ফোন কেটে দিলাম। তারপর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ম্যামকে দেখার নেশে আজকে আবারও ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখি ম্যাম আসেনি। মনটা খারাপ হয়ে গেল। হয়তো আজকে লেট করে এসেছি। নিচে নামার উদ্দেশ্যে পিছনে ঘুরতে আমি চমকে উঠলাম, কারণ ম্যাম ছাদে এসেছে। তার মানে আমি আজকে আগে আসছি। ম্যামকে দেখি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে তুমি এখানে? আমি মনে মনে বিড়বিড় করেই বললাম, আপনাকে দেখার জন্যই তো এত সকালে উঠতে হলো। ম্যাম আমার বিড়বিড় শুনে বলল, কিছু বললে বিড়বিড় করে? না ম্যাম, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করি, এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। ম্যামকে জ্যান্ত একটা মিথ্যা কথা বললাম, কারণ আমি সকালে ওঠা তো দূর, 10টার আগে আম্মু ডাক না দিলে উঠতেই পারি না। আর সাথে হাঁটা তো বিলাসিতা মাত্র। ও আচ্ছা, গুড। ম্যাম আজকেও সকালে গোসল করেছে, কারণ আজকে তো ক্লাস আছে। ম্যাম আর কথা না বাড়িয়ে কাপড় শুকাতে দিচ্ছে। আমি হাঁটার নাম করে ম্যামকে আর চোখে দেখছি। আজকে ম্যামকে এত সুন্দর লাগছে যা বলার বাহিরে। ম্যামের প্রতিদিন এত ভিন্ন ভিন্ন রূপ দেখি আমাকে হার্ট অ্যাটাক করাবে মনে হচ্ছে। একটু পর ম্যাম কাপড় শুকাতে দেওয়া শেষ হলে আমাকে বলল, রাকিব একটু শোনো। আমি তৎক্ষণাৎ ম্যামের কাছে হাজির হয়ে বললাম, জি ম্যাম, কিছু বলবেন? তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে। ম্যামের কথা শুনে চমকে উঠলাম। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, ম্যাম কি আমাকে ধরে ফেলেছে নাকি? আমার সাথে ওনার কিসের পার্সোনাল কথা থাকতে পারে? আমার ভাবনার অবসান ঘটিয়ে ম্যাম আবার বলল, কি হলো, এত কি ভাবো তুমি? ভয় পেও না, ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। তোমার আর আমার পার্সোনাল ব্যাপার। আমি আবার মনে মনে ভাবছি, এবার তো শিওর ম্যাম আমার ছদ্মবেশী আইডিটা ধরে ফেলেছে। তাই ভয়ে আমতা আমতা করে, কি 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 পার্সোনাল কথা ম্যাম? আর এখানে না, তুমি আজকে সন্ধ্যায় ছাদে এসো, তখন বলবো। আচ্ছা ঠিক আছে ম্যাম। বলে আমি চলে যেতে লাগলাম। তখন পিছন থেকে ডেকে ম্যাম বলল, আর শোনো। আমি আবারও পিছন ঘুরে বললাম, জি। আজকে কলেজে যাবে না? ক্লাস আছে তো? যাব ম্যাম। তাহলে একসাথেই যাব, তুমি নিচে ওয়েট কইরো। ওকে ম্যাম। বলে আর 1 সেকেন্ড দেরি না করে নিচে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হতেই দেখি ফোনে একটা SMS আসলো। SMS ওপেন করে দেখি ম্যামের SMS। লেখা ছিল, কি ব্যাপার পিচ্ছি, আজকে একবারও কি ম্যামকে মনে পড়েনি? আমি SMSটা দেখে মুচকি এসে রিপ্লাই দিলাম, যে আমার মনে সবসময় গেঁথে আছে, তাকে কি 1 সেকেন্ডের জন্য ভোলা যায়? থাক হয়েছে, আর বলতে হবে না। মনে থাকলে অন্তত একবার গুড মর্নিং জানাতে পারতে। আচ্ছা সরি। কলেজে আসছো তো? হ্যাঁ ম্যাম। ওকে বাই। বাই ম্যাম। বলে ফোন রেখে রেডি হয়ে নিচে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে দেখি ম্যাম আজকে নীল শাড়ি পরে আমার দিকে আসছে। চোখ যেন আমার ওখানেই থমকে গেছে। কখন যে ম্যাম আমার কাছে চলে আসছে টেরই পাইনি। ম্যাম এসেই বলল, চলো এখন। কিন্তু আমি ম্যামের কথা শুনতে পেলাম না। আমার ধ্যানে শুধু ম্যামই আছে। আবারও বলল, রাকিব চলো। ম্যামের কথায় আমি চমকে উঠলাম। সরি ম্যাম, বুঝতেই পারিনি কখন চলে আসছেন। মন কই থাকে তোমার? আপনার কাছে। কি?
কিছু না, এখন চলেন। একটা রিক্সা ডাক দাও। রিক্সায় যাবেন? আমি তো রিক্সাতেই যাই। তাহলে আমি কিসে যাব? কেন, আমার সাথেই রিক্সায়। ম্যামের কথা শুনে আমি ম্যামের দিকে অবাক হয়ে তাকালাম। ভাবলাম, হায় হায়, ম্যাম কি বলছে? আমি আর উনি নাকি একই রিক্সায় যাব। এবার তো 100% শিওর যে ম্যাম বুঝতে পারছে আমি ওনার ছদ্ম কবি। আমার ভাবনার ছেদ গটিয়ে ম্যাম আবার বললেন, এরকম হাঁ করে দাঁড়িয়ে না থেকে রিক্সা ডাক দাও, ক্লাস মিস হয়ে যাবে। জি ম্যাম, ডাকছি। বলে আমি পাশে থেকে একটা রিক্সাকে ডাক দিলাম। রিক্সার কাছে আসতেই আগে ম্যাম উঠে বসলেন, তারপর আমাকে বললেন, উঠে বসো। জি আচ্ছা। বলে আমি রিক্সায় উঠে পড়লাম। আমি নিজের ভাষায় হারিয়ে ফেলেছি। মনে মনে অনেক খুশি হয়েছি। ঠিকভাবে মনে মনে লুঙ্গি ডান্সও দিতে পারছি না, কারণ ম্যাম বুঝে যাবে। আজ মেঘ না চাইতেই বৃষ্টি। আজকে আমি ম্যামের কত কাছে, তা পাশাপাশি বসে গায়ের সাথে গা ঠেসে। অবশ্য আমার গা ঠেসতেই আমি আবার দূরে সরে বসছি। আমার এরকম করা দেখে ম্যাম বলল, এভাবে বসেছো কেন, পড়ে যাবে, এগিয়ে এসে বসো। না ম্যাম, এখানেই ঠিক আছি। বলছি না, এগিয়ে এসে বসো। না ম্যাম, ঠিক আছি। এরকম জেদ করতে করতেই একটা গর্তে চাকা পড়ল, আর আমি অমনি রিক্সা থেকে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে ম্যাম একটু জোরেই হাসতে লাগলো। এই মুহূর্তে আমার তো ম্যামের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। যার সামনে একটু হিরো হতে চাইলাম, তার সামনে এসে লজ্জা পেলাম। আমার কপালটাই খারাপ। ম্যাম কোনো রকম হাসি থামিয়ে বলল, তোমাকে বললাম ওইভাবে বসো না, পড়ে যাবে। নাও, জিদ করে কি হলো, আসো উঠে বসো। আবার তেমন কেউ দেখেনি, নাও। বলে ম্যাম মুখ লোকে আবারও মুচকে মুচকে হাসতে লাগলো। আমি মনে মনে বললাম, অন্য মানুষ দেখলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যার কাছে লজ্জা পাই তার সামনে এমন হলো। কিছু বললে? না। আবার দূরে বসেছো? বলে ম্যাম আমার হাত ধরে তার দিকে টেনে নিল। এই প্রথম আমি ম্যামের হাতের স্পর্শ পেলাম। মনে হলো এইভাবেই সারা জীবন উনি আমার হাত ধরেই থাক। একটিবার কলেজে আসতেই আমি গেটের সামনে নেমে গেলাম, আর ম্যাডাম রিক্সা নিয়ে ভেতরে প্রবেশ করলো। ক্যাম্পাসে গিয়ে দিকে সাকিব এসে বসে আছে। আমি গিয়ে বললাম, কি অবস্থা দোস্ত? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? এই তো বিন্দাস। কি, খুব খুশি মনে হচ্ছে, ঘটনা কি মামা? তারপর সাকিবকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে সাকিব বলল, বলিস কি মামা, তোর তো কপাল খুলে গেছে। আমার কেন জানি ভয় লাগছে। সন্ধ্যায় ম্যাম ডাকছে, হয়তো ধরতে পারে। ধরা তো একদিন পড়তেই হবে, তাই ভয় করে লাভ নেই, সাহস করে যাস। এখন ক্লাসে চল। ক্লাসে আসলাম। ফার্স্ট ক্লাস আজকে নিলয় স্যারের। কোনো রকম স্যারের বোরিং ক্লাস 45 মিনিট কাটিয়ে দিলাম। পরের ক্লাস পরি ম্যামের। ম্যাম ক্লাসে এসেই আশেপাশে তাকাতে লাগলেন, তাই আমি নিজের ফোন বের করে ম্যামকে SMS করলাম, আজকে নীলপরীকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে ক্লাস বাদ দিয়ে সারাক্ষণ তাকিয়ে দেখতে থাকি। লিখে আবার ফোনটা পকেটে রাখলাম। দেখি ম্যাম আশেপাশে তাকাচ্ছেন, কিন্তু কেন জানি এই মুহূর্তে আমার হাসি চলে আসছে। সিরিয়াস মুহূর্তে আমার কেন জানি হাসি চলে আসে। না জানি এর জন্য কবে গণধোলাই খাই। যাই হোক, ম্যাম রিপ্লাই করলো, থ্যাংক ইউ সো মাচ। আজকে মূলত তোমার জন্যই এই নীল শাড়ি পরা। দেখো, হয়ে গেছে তোমার, আর কোনো দুষ্টুমি না, এখন ক্লাসে মনোযোগ দাও। SMS-টা দেখে কোনো রিপ্লাই না দিয়ে আমি ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস করে এখন ক্যাম্পাসে বসে আছি। ভাবলাম ম্যামকে একটু ডিস্টার্ব করি, তাই ফোন বের করে আবার SMS করলাম, হ্যালো নীলপরি, কি করছেন? কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাম জবাব দিল, অফিস রুমে বসে আছি, তুমি কই? কেন বলবো, আপনারই তো খুঁজে বের করার কথা। হিন্স তো দাও। একটু স্মার্ট হওয়ার জন্য ম্যামকে বললাম, হিন্স পরে দেওয়া যাবে, আগে এটা বলেন আপনি যে ছেলের সাথে রিক্সায় আসলেন ওটা কে ছিল? এই তুমি এটা কোথায় দেখছো? দিলাম ম্যামকে একটু কনফিউশনে ফেলে। তারপর বললাম, যেখানেই দেখি আগে বলেন ছেলেটা কে? আমার বাড়িওয়ালার ছেলে, সেও তোমার সাথেই পড়ে। ভালো, তবে ওই বাড়িওয়ালা ছেলে পর্যন্তই যেন থাকে। মনে হচ্ছে শাসন করছো। ধরে নিন ওইটাই। এদিকে আমি মনে মনে হাসি চেপে রাখতে পারছি না। আমার অবস্থা দেখে সাকিব বলল, কিরে মামা, তুই একা একা হাসিস কেন, কি হয়েছে? SMS-গুলো পড়। তারপর দুজন একসাথে হেসে উঠলাম। সাকিব বলল, তুই তো সেই জিনিয়াস মামা, নিজেই আসছিস ম্যামের সাথে, আবার নিজেই বলছিস ছেলেটাকে। বেশি দাঁত বের করিস না, সব পড়ে যাবে। এখন বাসায় চল। কেন, তুই ম্যামের সাথে যাবি না? ম্যাম কিছুই বলেনি, তাই একাই যাব। ওকে বাই দোস্ত, কাল কলেজে দেখা হবে। ওকে বাই। বলে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে বসে আছি। ফোন চালাতে ইচ্ছে করছে না, ঘুম দেওয়া প্রয়োজন, তাই শুয়ে পড়লাম। কখন ঘুম ধরেছে জানি না। ঘুমতে করে দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে। তখনই মনে হলো ম্যাম তো দেখা করতে বলেছে, কি একটা পার্সোনাল কথা বলবে, তাই দেরি না করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম। ততক্ষণে অন্ধকার নেমে এসছে।
শহরের বাতিগুলো জ্বলে উঠেছে। বাতিগুলো মনে হচ্ছে পুরো শহরকে জাগিয়ে রাখছে। এরকম পরিবেশ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। কিন্তু ম্যাম এখন আসছে না কেন? উনি তো বললো সন্ধ্যায় দেখা করবে। ফোনে তাকিয়ে দেখি 7:23 বাজে। তাহলে ম্যামকে এসে আমাকে না পেয়ে আবার ফিরে গেছে। আমি কি ম্যামদের বাসায় যাব? কিছুক্ষণ ভেবে ঠিক করলাম যাব। তাই সিঁড়ি বেয়ে নেমে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেও হাত কাঁপছে। যদি বলে কেন আসছে তাহলে? এত ভেবে লাভ নেই, যা হওয়ার হবে। বুকে 2 কেজি সাহস নিয়ে কলিং বেল চাপ দিয়েই ফেললাম। কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে দিল। দেখে ম্যামের আম্মুই মনে হলো, তাই বললাম, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি খলিলুল ভাইজান এর ছেলে না? জি আন্টি। আসো ভিতরে আসো বাবা। তোমার আব্বুকে খুব ভালো মতো চিনি। উনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের অনেক উপকার করেছেন। না আন্টি, ভেতরে যাব না। ম্যাম আছে? কে পড়ি? জি আন্টি। আছে। তুমি ওর রুমে যাও। না আন্টি, আজকে ভেতরে যাব না। আপনি ম্যামকে একটু ডেকে দিন। আরে আসো ভেতরে। বলে আন্টি আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। তারপর বলল, তুমি ওই রুমে যাও, ওখানে পড়ে আছে, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি। আমি ম্যামের রুমে যেতে লাগলাম। দরজার সামনে যেতে মনে হলো একবার দরজায় টোকা দেওয়া উচিত। তাই কোনো চিন্তাভাবনা না করে দরজায় টোকা দিলাম। ম্যাম ভেতর থেকে বলল, আরে নক দেওয়ার কি আছে, ভেতরে আসো। আমি সরাসরি নায়ক স্টাইলে রুমে এন্ট্রি নিলাম। কিন্তু এবারেও নায়কগিরি ফলাতে পারলাম না। রুমে ঢুকতেই চোখ আমার কপালে, কারণ ম্যাম শাড়ি পরেছে। পুরোটা পরাই হয়নি, অর্ধেক পরে বসে আছে। কোমল হাত দিয়ে আঁচলের ভাঁজ ঠিক করছিলেন। চুলগুলো খোলা, এলোমেলোভাবে কাঁধের উপর পড়ে আছে, এই জন্য কোনো কবিতার ছন্দ। ম্যাম নিচু হয়ে শাড়ির ভাঁজ ধরে আছে। উনি এখন আমাকে লক্ষ্য করেননি। ম্যামের শাড়ির আঁচল পড়ে আছে আর স্পষ্ট তার নাভি বোঝা যাচ্ছে, যেন আমাকে আকর্ষণ করছে। সেই মুহূর্তে আমার নিঃশ্বাস থমকে গেল। মুহূর্তটা এতটাই সুন্দর, এতটাই হৃদয় কাঁপানো ছিল যে আমি কথা বলতেই ভুলে গিয়েছিলাম। একটু পর ম্যামই বললেন, আম্মু ওখানে দাঁড়িয়ে না থেকে আমার শাড়ির কুচিটা ধরো, আমি একা পাচ্ছি না ঠিক করতে। ম্যামের কথায় আমার ধ্যান ফিরল। ম্যাম, আমি রাকিব। ম্যাম আমার কণ্ঠ শুনে সাথে সাথে উপরের দিকে তাকালো আর চোখ বড় করে সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। আ ম্যামের চিৎকার শুনে কী করবো বুঝতে পারছিলাম না। আমিও চিৎকার দিয়ে দিলাম। তারপর আমি বললাম, আরে ম্যাম, চেঁচানোর আগে আঁচলটা তো তুলুন, তারপর চেঁচান। বলে আর এক মুহূর্ত দেরি না করে চোখ বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসলাম। ম্যামের চিৎকার শুনে আন্টি কিচেন রুম থেকে দৌড়ে আসছে। আমাকে দেখে আন্টি বলল, পরে কি হয়েছে বাবা? ও চিৎকার দিল কেন? আমি কি বলবো এখন ভেবে পাচ্ছি না। ম্যাম আরশোলা দেখে চিৎকার দিয়েছে আন্টি। এই মেয়েকে নিয়ে যে আমি কি করি বাবা? ছোট একটা আরশোলাকে এত ভয় পেলে চলে? আমি ভাবলাম কি না কি। বলে আন্টি আবারও কিচেন রুমে যেতে লাগলো। আমাকে বের হয়ে যেতে দেখে উনি আবার বলল, তুমি চলে যাচ্ছ কেন বাবা? কিছু খেয়ে যাও। না আন্টি, আজ খাবো না, অন্য দিন এসে খাবো। মনে মনে বললাম, যে জিনিস দেখলাম এমনিতেই পেট ভরে গেছে। তারপর তাড়াতাড়ি করে আবার ছাদে চলে আসলাম। আমি এখনও মনে হয় এই সময়টাতে আটকে আছি, আমার নেশায় কাটছে না। ভাবছি রুমে চলে যাব, তাই পেছন ঘর থেকে আর আসার শব্দ শুনতে পেলাম, তাই আর গেলাম না। একটু পর দেখলাম ম্যাম আসলো। এসে আমাকে বলল, এই ছেলে, তোমাকে এরকম আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে? এমা, আপনিই তো দিলেন, দরজায় তো নক করেছি। আমি তো ভাবছি আমার আম্মু। সেটা তো আমার দোষ না, আমি কেমনে জানবো আপনি আন্টিকে ভাবছেন? আচ্ছা, তুমি তো কিছু দেখোনি তাই না? এখন কি করে বলবো, অনেক কিছু দেখেছি। ম্যাম আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? কিছুই দেখিনি। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি আমাকে খুঁজতে বাসায় গেছো কেন? বারে, আপনিই তো বলেছিলেন সন্ধ্যায় কিনা পার্সোনাল কথা বলবেন, সেজন্য ছাদে যেন উপস্থিত থাকি। আমি এসে দেখি আপনি নেই, তাই ভাবলাম আপনি হয়তো এসে চলে গেছেন, তাই গিয়েছিলাম। বুঝলাম। তো কি পার্সোনাল কথা বলেন? হ্যাঁ, তোমাকে যেটার জন্য ডেকেছিলাম সেটা হলো তোমাদের ক্লাসেরই একটা ছেলে আমাকে প্রতিদিন SMS করে, অনেক সুন্দর কবিতা লিখে। এমন কাউকে কি তুমি চেনো? আমি একটু থতমত হয়ে গেলাম। না ম্যাম, আমি এমন কাউকে চিনি না। তুমিই একমাত্র ভরসা ছিলে, তুমিও তাকে চিনো না? তাকে চিনি কি হবে, ডিস্টার্ব করে ব্লক দিয়ে দেন। সেটা তোমাকে ভাবতে হবে না। শোনো, তোমাকে একটা কাজ দিতে চাই, পারবে তো? বলেন কি কাজ ম্যাম, চেষ্টা করে দেখতে পারি। ওই ছেলের আইডি তোমাকে দিচ্ছি, তুমি তাকে আমাকে খুঁজে দিবে। কি, পারবে তো? আমি মনে মনে অনেক হেসে যাচ্ছি, কোনোরকম হাসি চেপে আছি। ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বললাম, বাহ ম্যাম বাহ, আমাকে খোঁজার জন্য আর কাউকে পেলেন না, আমাকেই খোঁজার দায়িত্ব দিলেন। কেমনি খুঁজি এখন আমাকে? ম্যাম আবার বলল, কি হলো বলো, খুঁজে দিতে পারবে কি না? ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করব। ঠিক আছে, আইডিটা নাও। ওকে। এই যে এটা,
ছদ্মবেশী কবি, আর তার নাম্বারও নাও। আমি আমার সব কিছু নিয়ে নিলাম। তারপর ম্যাম বলল, এখন তোমার নাম্বার দাও। কেন ম্যাম? তোমাকে অনেক দরকার লাগতে পারে, প্রয়োজনে ফোন করব। আমার ফোনে 2টা সিম ছিল, তাই বেঁচে গেছি। আমি আরেক সিমের নাম্বার ম্যামকে দিলাম। নাম্বার নেওয়ার পর ম্যাম বলল, ওকে, এখন তুমি যাও। ওকে ম্যাম বলে আমি চলে আসতে লাগলাম। পেছন থেকে ম্যাম বলল, আর শোনো, জি বলেন। আমার রুমের ঘটনা যেন আর কেউ জানে না। ঠিক আছে ম্যাম বলে আমি চলে যেতে যেতে মুচকি হেসে উঠলাম। আমার রুমে গিয়ে আর হাসি চেপে রাখতে পারলাম না, অনেক জোরে হেসে উঠলাম। একটু পর রাতের খাবার জন্য আম্মু ডেকে গেল। রাতের খাবার খেয়ে আসলাম। রুমে এসে ভাবছি ম্যামের সাথে একটু কথা বলি, তাই অনলাইনে না গিয়ে ফোনে SMS দিলাম, হ্যালো ম্যাম। একটু পর ম্যামও রিপ্লাই করলো, হাই পিচ্ছি স্বপ্নচারী, কি করছেন? তোমার SMS এর অপেক্ষাই করছি। তাই যদি না করতাম? তুমি ভোলার ছেলে নও, সেটা আমি ভালোই জানি। বিশ্বাস করেন আমায় ম্যাম? তোমাকে বিশ্বাস করা যায়। থ্যাঙ্কস। তোমাকে খুঁজে পেতে আমার আর বেশি সময় লাগবে না। কি করেন ম্যাম? লোক লাগাইছি, আমিও চেষ্টা করছি। আমি মনে মনে বলছি, কেমন লোক লাগাইছেন তা তো দেখতেই পাচ্ছি। আমাকে খোঁজার জন্য আমাকেই বলছেন। ম্যাম আবার বলল, কিছু বলছো না যে? আপনাকে নিয়ে ভাবছি। কি ভাবছো শুনি? ওকে, সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করছি ম্যাম। আপনি কি জানেন, আপনাকে ঘিরে ভেবেই কেটে যায় আমার সকাল সন্ধ্যা। একটা মিষ্টি হাসি, একটুখানি রাগ, দুটো চোখে লুকানো হাজারো অনুরাগ। আপনি হেঁটে গেলে বাতাসও থমকে দাঁড়ায়। আপনার নামে আমার কবিতা সাজাই। ক্লাসে পড়ান অথচ হৃদয় চুরি করেন। কি অদ্ভুত আপনি, না চাইতেও প্রেম জাগান। আপনার চোখে লুকানো এক গোপন গল্প আমি পড়তে চাই প্রতিদিন একটু একটু করে। আপনি যেখানেই থাকেন আমি থাকি পাশে। আপনিই তো আকাশে, আমি শুধু চাঁদের ভাষা। আপনার নামটা মনে পড়লেই গালে হাসি। আলোর মতো আপনি আমার সব আধার ভাসি। আপনি জানেন না আমি কিভাবে ভালোবাসি, তবুও হৃদয় বলে আপনি আমার চিরচেনা মধুর চাহনি। সাথে সাথে ম্যাম হার্ট ইমোজি পাঠিয়ে দিল আর লিখলেন, আচ্ছা, তুমি কবিতা লিখো নাকি জাদু করো বলো তো? কেন ম্যাম? তোমার শব্দগুলো আমার মনে নরম কাঁপন তোলে। কখন যে তুমি আমার এক অভ্যাস হয়ে গেছো নিজেও জানি না। তোমার প্রতিটি লাইন আমাকে ছুঁয়ে যায়, যেন তুমি আমার মনটা পড়ে ফেলো নিঃশব্দে। তোমার কবিতা পড়ে আজ রাতে ঘুম আসবে কিনা জানি না, তবে মনে হবে তুমি পাশে বসে আমার মনের দরজায় নক করছো। আচ্ছা ম্যাম, একটা কথা বলি। অনুমতি নিতে হবে না, তুমি যেটাই বলো শুধু শুনতেই ইচ্ছে করে। ওকে, আপনি কি রাতে ঘুমান না? কেন বলো তো? মনে হয় ঘুমান না। না, ঘুমাই তো। ঘুমালে প্রতিদিন আপনি আমার স্বপ্নে কি করেন? তুমি আসলে একটা দুষ্টু পিচ্ছি। এরকমভাবে আরও কিছুক্ষণ ম্যামের সাথে দুষ্টু মিশতে ফাজলামো করলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু কলেজে যেতে ভালো লাগছে না, তাই কলেজে গেলাম না। রুমে শুয়ে আছি তবুও ভালো লাগছে না, তাই নিচে ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখছিলাম। হঠাৎ দরজায় কে জানি কলিং বেল বাজালো। আম্মু কিচেন রুম থেকে বলল, রাকিব, দেখ তো কে আসলো এই সময়। ওকে আম্মু। উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি উপরতলার আঙ্কেল, মানে পরি ম্যামের আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল প্লিজ ভিতরে আসেন। তোমার আব্বু আছে? আছে আঙ্কেল, আপনি ভিতরে আসেন প্লিজ। তারপর আঙ্কেল ভিতরে আসলে আমি আবারও দরজা লক করে দিলাম। আম্মু ভিতর থেকে বের হয়ে এসে বলল, কে আসছে রাকিব? তারপর আঙ্কেলকে দেখে বলল, ভাইজান কেমন আছেন? আপনি তো আসেনি না। ভালো আছি ভাবি। খলিলুল বাসায় আছে? আছে ভাইজান, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। ওকে। তারপর আম্মু আব্বুকে ডাকতে গেলেন, আর আঙ্কেল আমার কাছে এসে বসলো। একটু পর বলল, তা তুমি এখন কি করছো বাবা? অনার্স প্রথম বর্ষে আঙ্কেল। মাশাল্লাহ, আমাদের ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল। কথা বলতে বলতে আব্বুর আগমন। আব্বু এসে বলল, কিরে, এ তো দেখছি গরিবের ঘরে হাতির পা। দেখ, ঢং নাটক করবে না। কে গরিব আর কে ধনী সেটা দেখেই বোঝা যাচ্ছে। বড়লোক হলে তোর বাসায় আমি না, আমার বাসায় তুই থাকতি। তারপর আম্মু চা নিয়ে আসলো। চা দিতে দিতে বলল, আপনার বন্ধু তো ঠিক কথাই বলেছে ভাইজান। ঢাকা থেকে আমরা আসার পর আমাদেরকে তো একবারও মনে করেননি, আর আপন জনও ভাবেননি। কারণ আপন ভাবলে কি আর অন্য বাসায় গিয়ে উঠতেন? না ভাবি, আমি আপনাদের সাথে কখনো পারিও নি আর পারবও না। আমি শুধু ওনাদের আড্ডা দেখছিলাম। তারপর আঙ্কেল বলল, শোন বন্ধু, যে কাজে এসেছি, বল। আগামী সোমবার আমার মেয়ে পরির জন্মদিন। তোদের ফ্যামিলি সহ দাওয়াত রইল।
তোর মেয়েকে দোয়া করে আসবি। কি বলিস? আমার মেয়ের জন্মদিন আর আমি যাব না? এটা হতেই পারে না। আমরা সবাই অবশ্যই যাব। যাক, তবুও আমার দিনাজপুর যাওয়ার আগে একটা শুভ কাজ হবে। দোস্ত তাহলে থাক, আমাকে আরো অনেককে দাওয়াত পৌঁছাতে হবে। দাঁড়া, তোর সাথে আমিও যাব। যাবি? চল তাহলে। বলে আঙ্কেল আর আব্বু চলে গেল। সোমবার তো কালকের দিন পরেই, তার মানে কালকের দিন পরে ম্যামের জন্মদিন। কিছু একটা প্ল্যান করতে হবে। দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় ছাদে হাঁটাহাঁটি করছি আর ভাবছি ম্যামের জন্য জন্মদিনে কী প্ল্যান করা যায়। তখনই দেখলাম ম্যাম ছাদে আসছে। কাছে আসতেই বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি করো এখানে? কিছু না, এমনিতে ম্যাম হাঁটতে আসছিলাম। ও আচ্ছা, আজকে ক্লাসে আসোনি কেন? এমনিতে ভালো লাগছিল না তাই। ও আচ্ছা, আচ্ছা থাকেন ম্যাম, আমি নিচে যাই। ওকে যাও। বলে আমি নিচে চলে আসলাম। রাতে খেয়ে রুমে শুয়ে আছি। হঠাৎ সারপ্রাইজ একটা মাথায় আসলো, তাই আজকে আর ম্যামের সাথে কথা বললাম না। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। ফোনটাও সুইচ অফ করে রাখলাম। তারপর ক্লাসের আগে কলেজে চলে গেলাম। সাকিবকে আগে আসতে বলেছি। সাকিবও যথাসময়ে চলে এসছে। এসে আমাকে বলল, বল দোস্ত, এত জরুরি তরফ কিসের? শোন, কালকে ম্যামের জন্মদিন, তো আমি একটা সারপ্রাইজ দেবো ভাবছি। কি? বল বল, কি সারপ্রাইজ? তোর হেল্প লাগবে। আরে বল না, কি করতে হবে? তারপর আমি সাকিবকে সব বলে দিলাম কিভাবে জন্মদিনের সারপ্রাইজ দেবো। সব শুনে সাকিব বলল, অনেক ভালো হবে, আর অনেক সময়ের ব্যাপার, সাথে কিছু লোকও ম্যানেজ করতে হবে। সেই জন্যই তো তোকে ডাকা, তুই সব ম্যানেজ করবি। আর আজকে আমরা ক্লাসে যাব না, তোকে আমি হেল্প করব। ওকে চল তাহলে কাজে লেগে পড়ি। ওকে চল। তারপর ক্লাস শেষ হয়ে গেল। সবাই ক্লাস থেকে চলে গেল। আমি আর সাকিব সারপ্রাইজ রেডি করতে করতে বিকেল হয়ে সন্ধ্যা নামার উপক্রম হলো। সব রেডি করে সাকিবকে কিছু খাইয়ে ওকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি পুরো বাসাটা সাজানো হয়েছে ম্যাডামের জন্মদিন উপলক্ষে। তার মানে আঙ্কেল অনেক ধুমধাম করে ওনার জন্মদিন পালন করেন। রাতে মরিচবাতির আলোতে আমাদের বাসাটা অনেক সুন্দর চমকাচ্ছে। বাসায় ঢুকতে আম্মু বলে উঠল, কিরে, সারাদিন কই ছিলি? তোর আবু তো তোকে অনেকবার ফোন করেছে। সরি আম্মু, ফোন বাসায় রেখে গেছিলাম। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। ওকে আম্মু। বলে আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন কিছু খাইনি, রেস্টুরেন্টে শুধু সাকিবকেই খাওয়াইছি, তাই আমি রাতের খাবার আগে খেয়ে নিলাম। রুমে গিয়ে ফোনের কথা মনে হতেই ফোনটা সুইচ অন করলাম। অন করার সাথে সাথে দেখি ম্যামের আনলিমিটেড মেসেজ আর কয়েকটা মিসড কল। তাই দেরি না করে আমি SMS লিখলাম, হ্যালো ম্যাম। ম্যাম কোনো রিপ্লাই দিল না, হয়তো জন্মদিনের অনুষ্ঠান নিয়ে বিজি আছে। তাই ছাদে চলে গেলাম। গিয়ে দেখলাম অনেক সুন্দর ডেকোরেশন সাজিয়েছে। সাইডে সাউন্ড বক্স বাজতেছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। হয়তো ম্যামেরই কোনো আত্মীয় স্বজন হবে। ম্যাম দেখে উদাস মনে দোলনায় বসে আছে। আমি আর ম্যামের কাছে গেলাম না। আমি এত উল্টো দিকে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি SMS এসে টুং করে শব্দ হলো। ফোন বের করে দেখি ম্যাম SMS দিয়েছে। আচ্ছা, তুমি মাঝে মাঝে এরকম না বলে হারিয়ে যাও কেন? আজকে তো একবারও আমার খোঁজ নিলে না। সরি ম্যাম, একটু বিজি ছিলাম। তবু সেটা আপনার জন্যই। আমার জন্য মানে? সেটা না হয় পরেই জানবেন। কি করো? আপনাকে দেখছি। ম্যাম আশেপাশে দেখে তাকাচ্ছে, তা আমি বললাম, আপনি নিশ্চয়ই আশেপাশে তাকাচ্ছেন আমাকে দেখার জন্য। তুমি কেমনে জানলে? আপনি সবাইকে পড়াইতে পারেন, আর আমি আপনাকে পড়তে পারি। তুমি সব কথা এত রহস্য করো কেন? আমি রহস্য থাকতেই ভালোবাসি। তুমি সারাদিন আমার সাথে কথা বলোনি, তাই আজকে অনেকক্ষণ আমার সাথে কথা বলবে। ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার মন খারাপ। আর কিছু খাননি? আজকে সারাদিন কিচ্ছু খাইনি। কেন? কালকে তোমাকে অনেকবার কল দিয়েছি, SMS দিয়েছি, তুমি রিপ্লাই দাওনি, তাই মন খারাপ। আচ্ছা সরি, এখন খেয়ে আসেন, তারপর কথা বলবো। সত্যি বলবা তো? হুম। ওকে। বলে ম্যাম দেখে দোলনা থেকে উঠে নিচে চলে গেল। এই সুযোগে আমি নিচে এসে আমার রুমে আসলাম। কিছুক্ষণ পর ম্যাম আবার নক দিল। অনেকক্ষণ কথা বললাম। রাত 12টার পর ম্যামকে বললাম, শুভ জন্মদিন ম্যাম। আজকের এই বিশেষ দিনে সিনিয়র ম্যামের কাছে আমার হাজারো শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনি শুধু আমার ম্যাম নন, আপনি আমার অনুপ্রেরণা, আমার জীবনের সে আলো যার ছায়ায় আমি শীতলতা খুঁজি। আপনার হাসি আমার দিনগুলোকে করে তোলে আরও রঙিনময়, আর আপনার কথা আমাকে দেয় স্বপ্নের নতুন পাখা। আজকের জন্মদিনে আপনার জন্য আমার হৃদয় থেকে একটাই কামনা, আপনার জীবন হোক শান্তির, সফলতার আর অবিরাম সুখে ভরা। আপনার প্রতিটা স্বপ্ন পূরণ হোক, আর আপনি থাকেন সর্বদা হাসি খুশি, সুস্থ ও সুন্দর। আবারও আমার অন্তরের গভীর থেকে শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি কি করে জানলে আজকে আমার জন্মদিন? কলেজ থেকে জেনেছি।
এত সুন্দর করে কেউ জন্মদিনের উইশও করে আমার আগে জানা ছিল না। কেন ম্যাম? কারণ তোমার মতো করে এত সুন্দর উইশ আমি কখনো কারো থেকে পাইনি। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উইশ। ফার্স্ট উইশ করতে পেরেছি তো ম্যাম। তুমিই প্রথম। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতেই পারিনি আমার জন্মের এত সুন্দর একটা উইশ দিয়ে শুরু হবে। আগে এত এক্সাইটমেন্ট দেখায় না। কেন? কারণ গিফটটা দেওয়া এখনো বাকি আছে। গিফট? তুমি আবার কি গিফট দিবা? কেন, ছোট মানুষ বলে কি গিফট দিতে পারবো না? কেন পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আমার কোনো গিফট চাই না। কেন? তুমি থাকলেই হবে। বুঝলাম না। তোমাকে এত বুঝতে হবে না। কিন্তু আমি তো গিফট রেডি করে ফেলেছি। কি গিফট? সেটা না হয় দেওয়ার পরই দেখেন। কিন্তু দেওয়ার জন্য হলেও তোমাকে তো আমার সামনে আসতে হবে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু কাল কলেজে যাবেন ব্যাস। কাল তো আমার জন্মদিন, কিভাবে কলেজে যাব? আমি তো ছুটি নিয়েছি। প্লিজ আমার জন্য। ক্লাস করতে হবে না, ক্লাস শুরু হওয়ার আগেই যাবেন, গিফট নেবেন, চলে আসবেন ব্যাস। আচ্ছা দেখি। দেখি না, প্রমিস করতে হবে। ওকে, প্রমিস, যাব। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ওকে ম্যাম, আমি এখন ঘুমাবো, রাত প্রায় 1টা। আচ্ছা ঠিক আছে, ঘুমাও পিচ্ছি স্বপ্নচারী। আল্লাহ হাফিজ ম্যাম। আল্লাহ হাফেজ। বলে আমি অফলাইন হয়ে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে তো ম্যামের জন্মদিন, তাই আজকে আত্মীয় স্বজন আসবে। এই জন্য আম্মু বললো সকাল সকাল গোসল করে রেডি হয়ে থাকতে। তাই আমিও গোসল করতে ওয়াশরুমে গেলাম। এদিকে দরজায় কলিং বেল বাজতে আম্মুকে দরজা খুলে দিল আর বলল, আরে পড়ি যে, তুমি তো আমাদের বাসায় আসোই না মা। সময় পাই না আন্টি, জানেন তো সকালে উঠে কলেজে যাই। জানি, তা ভিতরে আসো মা। না আন্টি, যাব না। রাকিব আছে? আছে মা, আসো। তারপর ম্যাম ভেতরে আসলেন। ম্যামকে আমার আম্মু আমার রুম দেখিয়ে দিয়ে বললেন, রাকিব ওই রুমে আছে, যাও মা। ম্যাম আসতে না চাইলেও আম্মু জোর করে পাঠিয়ে দিলেন। ম্যাম আমার রুমে উকি দিলেন, তারপর কাউকে দেখতে না পেয়ে বললেন, আন্টি রাকিব তো রুমে নেই। হয়তো ওয়াশরুমে গেছে, তুমি ওর রুমে বসো। ওকে। আর এদিকে আমি মজা করে গোসল করতেছি। 5 মিনিট পর টাওয়াল পরে শাহরুখ খানের কুসকুস হতে হয় গান বলতে বলতে বের হচ্ছিলাম, কিন্তু সামনে ম্যাডামকে দেখেই আমার চোখ কপাল উঠে গেল। তখন পুরো গান আর বেরই হলো না। ম্যামকে দেখে মুখ থেকে বের হয়ে আসছে শুধু কুক। ম্যাম আমাকে দেখা মাত্রই চিৎকার দিল। আমি দৌড়ে গিয়ে ম্যামের মুখ চেপে ধরলাম। চেপে ধরা অবস্থায় বললাম, আরে ম্যাম কি করছেন, এটা আমার রুম, আম্মু উল্টাপাল্টা ভাববে, চুপ করেন প্লিজ। বলে আমি মুখটা ছেড়ে দিলাম। তখন ম্যাম নিঃশ্বাস নিতে লাগলো আর হাঁপাতে হাঁপাতে বলল, তুমি প্লিজ চেঞ্জ করে আসো। ও হ্যাঁ। বলে আমি ওয়ার্ড্রোব থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। মনে মনে ভাবলাম, আচ্ছা ম্যাম আমার রুমে কি করে, আমায় কোনো সন্দেহ করলো না তো? সে যাই করুক, আমার মান সম্মান ফ্রিতে নিলাম হয়ে গেল দূর। তারপর প্যান্ট আর টি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হলাম। এখন আমার অনেক লজ্জা লাগতেছে। কিছুক্ষণ পর ম্যামকে বললাম, ম্যাম এত সকালে আপনি আমার রুমে? তোমার কাছে একটা কাজ আছে। কি কাজ ম্যাম? আমার সাথে একটু কলেজে যেতে হবে। কি বলেন এখন? এখনই চলো, যাবো আর আসবো। তা না হয় যাবো, কিন্তু কেন যাবেন? আরে তোমাকে সেদিন বললাম না, একটা ছেলে আমাকে মেসেজ করে তোমাদের ব্যাচের। সে কেমনে জানি জানতে পারছে আজকে আমার বার্থডে, তাই কলেজে গিফট দিবে। ও আচ্ছা, চলো। ওকে ম্যাম চলেন। ফোনটা সুইচ অফ করলাম। তারপর ম্যামের সাথে বের হলাম। একটা রিক্সা নিলাম। আজকে আর ওই ভুল করলাম না, ম্যামের একটু কাছাকাছি বসলাম। সকালটা আমার এভাবে শুরু হবে ভাবতে পারিনি। পরেক্ষণে আবার ওয়াশরুমের কথা মনে হলো। ম্যামকে বললাম, ম্যাম বলো। আপনি আমার রুমে তখন কিছু দেখেননি তো, তাই না? সত্যি বলবো? অবশ্যই। সত্যি বলতে আমি সবকিছুই দেখে ফেলেছি। বলে ম্যাম অট্টহাসিতে মেতে উঠল। আমি মাথায় হাত দিয়ে বললাম, হায় হায়, এখন আমার কি হবে, আমাকে কে বিয়ে করবে? ম্যাম আমার কথা শুনে আরও বেশি হাসতে লাগলো। হাসলে ম্যামকে যে এত সুন্দর লাগে আগে জানতাম না। আবারও ক্রাশ খেলাম ম্যামকে দেখে। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। ম্যাম আমাকে বলল, তুমি এখানে থাকো, আমি ভেতর থেকে একটু আসছি। ওকে ম্যাম, কিন্তু তাড়াতাড়ি আসবেন। ওকে। আর শোনো। কি ম্যাম? এখানে তুমি একটু আশেপাশে নজর দিও তো, যদি তোমার কোনো ব্যাচমেট দেখতে পাও আমাকে জানাবে। আমি একটু মুচকি এসে উত্তর দিলাম, ওকে ম্যাম। বলে ম্যাম চলে গেলেন ভেতরে। আমি মনে মনে বলছি, ম্যাম আমার বেসমেট কেন, একটা কাক পক্ষেও আসবে না। যাই হোক, ম্যাম যাওয়ার পর আমি ফোনটা সুইচ অন করলাম। অন করার সাথে সাথে ম্যামকে SMS দিলাম, কলেজে গেছেন ম্যাম? ম্যাম একটু পর রিপ্লাই দিলেন, আসছি তো, তুমি কই? আমার চিন্তা বাদ দিন, ওখানে ওয়াচম্যান দেখতে পাবেন, তার কাছে গিয়ে বলেন চাবি।
ওকে। ম্যাম ওয়াচম্যানের কাছে যেতেই উনি বলে উঠলেন, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। চাবি? ও আপনি সেই, ওকে এই নেন চাবি। এটা আপনাকে কে দিতে বলেছে? তাকে দেখেছেন? না ম্যাডাম, তার মুখ দেখিনি, মাস্ক পরা ছিল, তবে এই কলেজের ছাত্র মনে হলো। আমাকে কিছু টাকা আর চাবি দিয়ে বললো কাল একটা ম্যাম আসবে ওকে দিয়ে দিতে। ওকে। তারপর ম্যাম আবার মেসেজ করলো। চাবি পাইছি। চাবি দিয়ে তালা খুলে অডিটোরিয়াম রুমে যান। ওকে। তারপর চাবি নিয়ে ম্যাম অডিটোরিয়াম রুমে প্রবেশ করলো। চারদিকে অন্ধকার। ম্যাম SMS করলো। এখানে তো অনেক অন্ধকার। ফোনের ফ্ল্যাশ জ্বালান। তারপর ম্যাম ফ্ল্যাশ জ্বালাতেই আশেপাশে অনেক ভালো করে খেয়াল করলো। তার একটু পরে ম্যাম খেয়াল করলো স্টেজের সামনে অনেক বড় পর্দা দেয়া। ম্যাম আবার SMS করলো। সামনে এত বড় পর্দা কেন? পর্দা থেকে 10 হাত সামনে বেঞ্চের উপর একটা রিমোট আছে, দেখেন। ওই রিমোটে গ্রিন বাটনে ক্লিক করুন। ম্যাম আমার কথা মতো পর্দা থেকে 10 হাত সামনে একটা রিমোট দেখতে পেল। রিমোটের গ্রিন বাটনে প্রেস করতেই অটোমেটিক্যালি লাল, নীল, সবুজ অনেক রঙের মরিচবাতি জ্বলে উঠল এবং রুমকে বিভিন্ন রঙে আলোকিত করে তুলেছে। রুমটা বিভিন্ন ফুল দিয়ে চারদিকে সাজানো। ফুলগুলো রুমটা সৌন্দর্য আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। ম্যাম যেন পুরো অবাক হয়ে আছে। তারপর ম্যাম আবার আমাকে SMS করলো। এটা কি করে হচ্ছে? এত সুন্দর কিভাবে হয়ে গেল? এখন রিমোটের পাশে রেড বাটনে ক্লিক করেন। ওকে। তারপর ম্যাম রেড বাটনে প্রেস করলো আর সাথে সাথে স্টেজের থাকা সব পর্দা উঠে গেল। উঠে যাওয়ার পরে সেটা দেখে ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ পর্দার পেছনে সুন্দর ফুল আর বেলুন দিয়ে লাইটিং করে একটা বোর্ডে লেখা আছে, আই লাভ ইউ সিনিয়র ম্যাম। আমি সারা জীবন আপনার পিচ্ছি স্বপ্নচারী হয়ে থাকতে চাই। একটু কি ভালোবাসার সুযোগ দিবেন আমায়? ম্যাম দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। বোর্ডের সাইডে একটা ব্যাগও ঝোলানো আছে। ম্যাম পাশে গিয়ে ব্যাগটা হাতে নিল। তারপর দেখলো ব্যাগে একটা সুন্দর ব্ল্যাক কালার শাড়ি, সাথে আরও 2টা বক্স। বক্সগুলো ম্যাম খুলে ফেললো। তারপর দেখলো একটাতে রেশমি কাচের চুড়ি, আরেকটাতে রিং, সাথে একটা চিঠি আছে। ম্যাম চিঠি খুললো আর তাতে লেখা দেখলো, আমি আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আপনি ব্ল্যাক শাড়ি আর রেশমি কাচের চুড়ি পরে এসেছিলেন। সেদিন বলে বোঝাতে পারবো না ম্যাম, আমার ওই মুহূর্তটা কতটা ভালো লেগেছে। শুধু মনে হয়েছিল আপনাকে সৃষ্টিকর্তা শুধু আমার জন্যই সৃষ্টি করেছে, তাই আমি আবার আপনাকে ওই রূপে দেখতে চাই। তাই এই গিফট দেয়া আর এই রিং দিলাম। এই রিং যদি আপনি পরেন তাহলে ভাববো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন। ম্যামের চোখে পানি টলমল করছে আর ভাবছে কীভাবে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে। আমি আবারও ফোনটা সুইচ অফ করে দিলাম। ম্যাম আবার আমাকে ফোন করলো, কিন্তু নম্বর বন্ধ পেল। কিছুক্ষণ পর ম্যাম স্বাভাবিক হয়ে বেরিয়ে আসলো। আমার কাছে বসেতেই বলল, সরি, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। নো প্রবলেম ম্যাম। আশেপাশে কি কাউকে দেখলে বা সন্দেহ হলো? না ম্যাম, তেমন কেউ আসেনি। ওকে চলো। তারপর একটা রিক্সা ডাক দিলাম। রিক্সায় বসে আছে, কিন্তু এখন ম্যামকে কেমন জানি আনমনে লাগছে। তাহলে কি কোনো ভুল পদক্ষেপ নিলাম? কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, ম্যাম কিছু কি হয়েছে? আনমনে চমকে উঠে আমাকে বলল, কিছু বললে? বলছি কিছু কি হয়েছে? কই না তো। গিফট পেয়েছেন? হুম। কে দিল, দেখতে পারি? ওকে। বলে ম্যাম শুধু শাড়ি দেখালো, আর কিছু বললো না বা দেখালো না। অনেক সুন্দর শাড়িটা। সত্যি অনেক সুন্দর। তারপর ম্যাম আবারও চুপচাপ হয়ে গেলেন। একটু পর ম্যাম ফোন বের করে কল দিতে লাগলেন, কিন্তু ফোন বন্ধই পাচ্ছিলেন। এই জন্য ম্যাম আরও বেশি বিরক্ত হচ্ছিলেন। বারবার ফোন দিতে আমি একটু আর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার পিচ্ছির সৈরাশাড়িটা এই নামে সেভ করা ব্যক্তিকে কল দিচ্ছে, তার মানে আমাকেই। আমি মনে মনে বললাম, সরি ম্যাম, ফোনটা আপনার সামনে ধরতে পারছি না। ম্যামের আনমনে থাকার কারণ মাত্র বুঝলাম। যাই হোক, একটু পরে বাসায় চলে আসলাম। অবশ্য ম্যামই ভাড়া মেটালো। তারপর ম্যাম আমাকে ধন্যবাদ জানিয়ে ওনার ফ্ল্যাটে চলে গেলেন, আর আমি আমার রুমে চলে আসলাম। সকাল থেকে কিছুই খাইনি, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর ভাবলাম এখন ম্যাডামের সাথে একটু কথা বলি, তা ওনার বিরক্ত ভাব কমবে। হাজার হোক আজকে ম্যামের জন্মদিন, তাকে হাসি খুশি তো রাখতেই হবে। তাই ফোন সুইচ অন করতেই পরি ম্যামের আব্বু মানে আঙ্কেল এসে ডেকে গেল। তাই ফোনটা আমার বিছানায় রেখে আবার চলে গেলাম। তারপর আঙ্কেল বলল, রাকিব, আজকে তো অনেক গেস্ট আসবে, যদি কাজে একটু হেল্প করতে তাহলে অনেক উপকার হতো। অবশ্যই আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। থ্যাংক ইউ বাবা। বলে আঙ্কেল আমাকে কাজ দেখিয়ে দিল। কাজের মাঝে কখন যে দুপুর করে বিকেল হয়েছে বলতেই পারবো না। অন্যদিকে পরি ম্যাম আমাকে খুঁজছিল। আমাকে কোথাও খুঁজে না পেয়ে আমার রুমের দিকে পাওয়ারে আমাকে খোঁজার জন্য। আর রুমে বিছানার উপরে রাখা ছিল আমার ফোন। জানি না আজকে কি হবে। তো বন্ধুরা, বলো তো দেখি এরপর কি হতে চলেছে? ম্যাম কি জানতে পারবে যে আমি সেই, নাকি আরও জানতে সময় লাগবে? তো যারা জানো কমেন্ট করে জানাও। আর গল্পটা কেমন হয়েছে এটাও জানাতে বলবে না।
আর ভিডিওতে একটা লাইক দেবে যদি গল্পটি ভালো লাগে। বাকিটা জানতে হলে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।